শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম। মে মাসের ভ্যাপসা গরম আর চেনা কোলাহলের মাঝেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি 2 টায়ার কামরায় নিজের বার্থটা খুঁজে নিলেন অরুণাভ রায়চৌধুরী। পরনে হালকা সুতির কুর্তা, চোখে রিগল ফ্রেমের চশমা। ভিড় আর ট্রেনের হুইসেলের চেনা আওয়াজ ছাপিয়ে তার মন তখন খুঁজছিল একটু নিরালা, পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা শান্ত কোনো আশ্রয়। বিগত কয়েকটা জটিল কেসের মানসিক ক্লান্তি দূর করতেই তার এই আচমকা লাভার উদ্দেশ্যে রওনা হওয়া। ট্রেন ছাড়ার ঠিক মিনিট 5 আগে কামরায় প্রবেশ করলেন এক ভদ্রলোক। মাঝবয়সী, চোখে চশমা, পরনে ফর্মাল শার্ট প্যান্ট হলেও কাঁধের ঝোলা ব্যাগটা দেখলেই বোঝা যায় তিনি কোনো গবেষক বা অধ্যাপক হবেন। ভদ্রলোক অরুণাভবাবুর ঠিক উল্টো দিকের বার্থে বসেই রুমাল দিয়ে কপালের ঘাম মুছছেন এবং চশমাটা পরিষ্কার করতে করতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ট্রেন যখন দমদম পেরিয়ে গতি নিতে শুরু করেছে, বাইরের অন্ধকারের বুক চেরা আলোয় অরুণাভ রায়চৌধুরী লক্ষ্য করলেন ভদ্রলোকের অস্থিরতা। তিনি বারংবার তার জিপার দেওয়া চামড়ার ব্যাগটা হাতড়ে দেখছেন, যেন কোনো অত্যন্ত মূল্যবান বস্তু ঠিক আছে কিনা তিনি নিশ্চিত হতে চাইছেন। নমস্কার। শিয়ালদায় যা গরম, ট্রেনে উঠে বাঁচা গেল, তাই না? ভদ্রলোক নিজেই নীরবতা ভাঙলেন, ভদ্রচিত অমায়িক গলা। অরুণাভবাবু মৃদু হেসে মাথা নাড়লেন। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি কি নিউমেল জংশনেই নামছেন? আগে হ্যাঁ। নমস্কার, আমার নাম সুরঞ্জন সেন, পেশায় একজন প্রত্নতাত্ত্বিক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিডার। ভদ্রলোক হাত বাড়িয়ে দিলেন। অরুণাভবাবু নিজের পরিচয় দিতেই ডক্টর সুরঞ্জনের চোখে একটা চেনা সমীহের ভাব ফুটে উঠল। ও, আপনি সেই বিখ্যাত অরুণাভ রায়চৌধুরী। কাগজে আপনার ইনটিউশন আর পর্যবেক্ষণ ক্ষমতার ব্যাপারে পড়েছি বটে। তা আপনি কি কোনো বিশেষ উদ্দেশ্যে উত্তরবঙ্গে নাকি? অরুণাভবাবু পাইপটা পকেট থেকে বের করেও কামরার নিয়ম মেনে আবার রেখে দিলেন। না না, স্রেফ ছুটি কাটাতে লাভার দিকে যাচ্ছি। লাভা? সুরঞ্জনবাবুর চোখ দুটো মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই সেখানে যেন একটা অদ্ভুত সতর্কতা নেমে এলো। তিনি গলাটা কিছুটা নামিয়ে বললেন, ব্যাপারটা নিঃসন্দেহে কাকতালীয়। আমিও লাভার মহাকাল লজেই যাচ্ছি। ওখানকার মালিক শেরিং দর্জির ব্যক্তিগত সংগ্রহের কিছু প্রাচীন তিব্বতী পুঁথি আছে, সেগুলো নিয়ে একটা পেপার লিখছি আর কি। অরুণাভবাবু লক্ষ্য করলেন সুরঞ্জনবাবু যখন মহাকাল লজ আর শেরিং দর্জি এই নাম দুটো উচ্চারণ করলেন, তার ডান হাতের আঙুলগুলো অবচেতনভাবেই চামড়ার ব্যাগটাকে আরও শক্ত করে চেপে ধরল। একজন মানুষের চোখের চাউনিতে ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা তীব্র উচ্চাকাঙ্ক্ষা আর ছটফটানি চিনে নিতে অরুণাভবাবুর এক মুহূর্তও সময় লাগে না। আমিও মহাকাল লজেই উঠেছি। শেরিং দর্জি, তিনি তো তিব্বতী সংস্কৃতির সেই বিখ্যাত গবেষক তো। হ্যাঁ, ওনার কথা আমি শুনেছি আগে। উনি তো ওই লজের মালিক, তাই না? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। সুরঞ্জনবাবু ট্রেনের জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে একবার তাকালেন, তারপর গলাটা আরও খানিকটা নামিয়ে বললেন, শুধু যে লজের মালিক তা নয়, ওনার কাজ তো রীতিমতো আন্তর্জাতিক স্তরের। কিন্তু মুশকিল হলো যে মেধা থাকলেই তো আর মানসিক স্থিতি থাকে না। ইদানিং নাকি ওনার ফোবিয়াটা এমনই পর্যায়ে গেছে যে নিজের ছায়া দেখলেও নাকি চমকে ওঠেন। লজের চারপাশটা কেমন নিঝুম জানেন তো, পাইন মনের একদম শেষ মাথায়। ওই নির্জনতা ওনার মনের সন্দেহটাকে আরও বাড়িয়ে তোলে। অরুণাভবাবু পকেট থেকে ওনার প্রিয় আইভরি রঙের ফোল্ডিং নাইফটা বের করে বুড়ো আঙুল দিয়ে সেটার মসৃণ গাটা মৃদু ঘষতে লাগলেন। এটা ওনার একটা চেনা অভ্যেস। গভীর কোনো চিন্তার সময় ওনার হাত অবচেতনভাবেই এই কাজটা করে। সুরঞ্জনবাবুর কথার ভেতরের ছটফটানি আর চোখের উগ্র চাউনিটা ওনার মগজের নিউরনে একটা চেনা সংকেত পাঠাচ্ছিল। ডক্টর সেন, মানুষের মন বড় বিচিত্র জিনিস। অনেক সময় মানুষ যা হারিয়ে যাওয়ার ভয় পায়,
আসলে তা অলরেডি অন্য কেউ কেড়ে নেওয়ার ছক কষে ফেলেছে বলেই তার অবচেতন মন ওভাবে সাড়া দেয়। ফোবিয়া অনেক সময় অমূলক হয় না। অরুণাভবাবুর এই মনস্তাত্ত্বিক মন্তব্যে সুরঞ্জনবাবু কেমন যেন একটু থতমত খেয়ে গেলেন। তিনি চট করে নিজের চশমাটা নাক বরাবর ঠেলে দিয়ে হালকা কাশির ভান করলেন। তা অবশ্য আপনার মতো মানুষের সামনে এসব কথা বলাই বাহুল্য। তবে আমার উদ্দেশ্য স্রেফ ওনার কালেকশনের ওপর কাজ করা। বাকি ওনার ব্যক্তিগত খ্যাপামি নিয়ে মাথা ঘামানোর সময় মশাই আমার নেই। ট্রেন তখন বর্ধমান স্টেশন পেরিয়ে আরও গতি নিয়েছে। ট্রেনের চাকার একটা একটানা খটখট শব্দের মাঝে সুরঞ্জনবাবু কিছুক্ষণ পরেই নিজের বার্থে কম্বলটা টেনে শুয়ে পড়লেন। কিন্তু অরুণাভবাবুর চোখে ঘুম ছিল না। তিনি জানলার কাছে নিজের আবছা প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবছিলেন শেরিং দর্জির ওই আবিষ্কার বস্তুটা ঠিক কী, যা দেখার জন্য একজন প্রত্নতাত্ত্বিকের চোখে ভদ্রতার মুখোশ গলে এমন তীব্র লোভের আলো ঠিকরে বেরোচ্ছে। পরদিন সকালে নিউ ম্যাল জংশনে যখন ট্রেনটা থামল, তখন চারপাশটা হালকা কুয়াশায় ঢাকা। স্টেশন থেকে একটা প্রিপেড ট্যাক্সি নিয়ে অরুণাভ রায়চৌধুরী আর ডক্টর সুরঞ্জন একসাথে লাভার উদ্দেশ্যে রওনা হলেন। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা বেয়ে গাড়ি যত উপরে উঠছিল, সমভূমির গরম বাতাস উধাও হয়ে চারপাশের ল্যান্ডস্কেপ জুড়ে জায়গা করে নিচ্ছিল পাইন, ওক আর রডোডেনড্রনের দল। লাভা শহরটা বেশ ছিমছাম, কিন্তু পাইন বনের একদম শেষ প্রান্তে, যেখানে মেঘেরা পাহাড়ের খাঁজে এসে থমকে দাঁড়ায়, সেখানে একাকী দাঁড়িয়ে আছে এই মহাকাল লজটি। দোতলা প্রাচীন ব্রিটিশ তিব্বতী স্থাপত্যের কাঠের বাংলো। দেওয়ালের কাঠগুলো কালচে হয়ে গেছে, জানলার কাঁচগুলো ভারী আর খড়খড়িওয়ালা। লজে পা রাখতে একটা স্যাঁতস্যাঁতে প্রাচীন সুভাষ অরুণাভবাবুর নাক ছুঁয়ে গেল। অরুণাভবাবু গাড়ি থেকে নেমে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিতে গেলেন, আর ঠিক তখনই তার চোখ গেল দোতলায় লজের বারান্দায় দাঁড়িয়ে ক্যানভাসে চারকোল দিয়ে পাহাড়ে স্কেচ করছিলেন এক দীর্ঘকায় মানুষ। পরনে তার চওড়া জ্যাকেট, চোখে ঠান্ডা নির্লিপ্ত চাহনি। গাড়ি থেকে নামা সুরঞ্জনবাবু ও অরুণাভবাবুকে দেখে তিনি শুধু একবার মাথা নাড়ালেন, কোনো কথা বললেন না। মুখের চোয়াল শক্ত, আঙুলের ফাঁকে জ্বলন্ত একখান সিগারেট। উনি হলেন বিক্রমজিৎ সিং, প্রাক্তন সেনা কর্মকর্তা। শুনেছি গত 1 মাস ধরে নাকি এখানেই আছেন। সারাদিন স্কেচ করেন আর রাতে একা একা বাগানে ঘোরেন। লজের ভেতরে ঢোকার মুখে সুরঞ্জনবাবু অরুণাভবাবুকে ফিসফিস করে তথ্যটা দিলেন। ভেতরে আসতেই তাদের স্বাগত জানালো এক তরুণী। শান্ত ম্লান চেহারা, পরনে সাধারণ সালোয়ার কামিজ। মুখে কোনো মেকআপ নেই, কিন্তু চোখের গভীরে এক অদ্ভুত একাকিত্ব আর ক্লান্তি, এই দুই স্পষ্ট। সুরঞ্জন ফিসফিস করে বলল, এই হলো দেবযানী, শেরিং দর্জির পালিত কন্যা। আসুন অরুণাভবাবু, ডক্টর সেন, আপনাদের ঘর তৈরি আছে। দেবযানী মৃদু হেসে স্বাগত জানালো। তার গলার আওয়াজটা ভারী মিষ্টি, কিন্তু বড্ড নিচু। বাবা তো এখন লাইব্রেরির ঘরে আছেন। ইদানিং ওনার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। আপনারা একটু রেস্ট নিয়ে নিন, তারপর বাবার সঙ্গে দেখা করবেন। সুরঞ্জনবাবু অমায়িক হেসে বললেন, তাতে কোনো অসুবিধে নেই। দেবযানীর ঠিক পেছনের কাঠের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল এক নেপালি পরিচারক, কাঞ্চা, মাথায় পাহাড়ি টুপি। দেবযানী জানালো কাঞ্চা কথা বলতে পারে না, তবে লজের সব কাজ ও একাই সামলায়। কাঞ্চা অত্যন্ত চটপট পায়ে এগিয়ে এসে অরুণাভবাবুর আর ডক্টর সেনের ভারীর সুটকেসগুলো হাতে তুলে নিল। তারপর কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে ওনাদের ঘরের দিকে পা বাড়ালো। নিজের জন্য বরাদ্দ দোতলায় কাঠের ঘরটায় এসে অরুণাভবাবু প্রথমে জানলাটা খুললেন। বাইরে তখন মেঘের দল পাইন বন ভেদ করে মহাকাল লজের গায়ে এসে আলতো স্পর্শ দিচ্ছে। ঘরের ভেতরে ওক কাঠ আর পুরনো কাগজের একটা হালকা সুবাস।
বিছানায় নিজের জিনিসপত্র গোছাতে গোছাতে অরুণাভবাবু ভাবলেন জায়গাটা সত্যিই ভারী চমৎকার। শহরের কোলাহল থেকে দূরে, ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন। অরুণাভবাবু যখন নিজের ঘরে সুটকেসটা খুলছেন, ঠিক তখনই দরজায় একটা মৃদু টোকা পড়ল। অরুণাভবাবু ঘুরে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আসুন। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ডক্টর সুরঞ্জন সেন। তার মুখে সেই চেনা অমায়িক হাসি, কিন্তু হাত দুটো কেমন যেন একটু অস্থির। আপনাকে একটা ছোট অনুরোধ করতে এলাম। আসলে শেরিং দর্জির মুড তো কখন কেমন থাকে তা বলা যায় না। আমি ওনার লাইব্রেরিতে যাচ্ছি ওনার সাথে দেখা করতে। আপনি যদি একটু আমার সাথে আসতেন, মানে আপনি মানুষটি এত শান্ত আর বুঝতার যে আপনি পাশে থাকলে বৃদ্ধ হয়তো একটু সহজ হবেন, তাই আর কি। আপনার কোনো অসুবিধা থাকলে চলুন, এমনিতেও লজের মালিকের সাথে একবার সৌজন্য সাক্ষাৎ করাটা দরকার। দুজনে মিলে করিডোর পেরিয়ে লজের পেছনের দিকে ভারী ওক কাঠের দরজাটার সামনে এসে দাঁড়ালেন। এটাই শেরিং দর্জির লাইব্রেরি ঘর। সুরঞ্জন দরজায় 3 বার মৃদু আঘাত করতেই ভেতর থেকে একটা গম্ভীর, কিছুটা কর্কশ গলা ভেসে এলো, ভেতরে আসুন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অরুণাভবাবু এক মুহূর্তের জন্য থমকে গেলেন। ঘরটা যেন একটা আস্ত মিউজিয়াম। চারিদিকের বিশাল কাঠের এক ঠাসা শতবর্ষের পুরনো তিব্বতী পুঁথি, প্রাচীন থাঙ্কা পেইন্টিং, আর দেওয়ালে ঝুলছে নানান রকম তিব্বতী মুখোশ ও অস্ত্র। ঘরের ঠিক মাঝখানে একটা বিশাল মেহগিনি কাঠের টেবিল, আর তার ওপর জ্বলছে একটা জোরালো টেবিল ল্যাম্প। টেবিলের ওপারে বসে আছেন শেরিং দর্জি, 70 ঊর্ধ্ব বৃদ্ধ, পরনে একটা ভারী পশমি চোগা। মাথার চুলগুলো ধবধবে সাদা, আর চোখের চাহনিটা ভীষণ রকম তীক্ষ্ণ, যেন সামনের মানুষের মনের ভেতরটা পড়ে নিতে চাইছেন তিনি। ওনার টেবিলের ঠিক পাশেই একটা ছোট কাঁচের শোকেস মতন রাখা আছে, যা এই ঘরের বাকি আসবাবের চেয়ে বেশ আধুনিক। ডক্টর সেন অত্যন্ত বিনীতভাবে এগিয়ে গেলেন। নমস্কার শেরিংবাবু, আমি হলাম সুরঞ্জন, আর ইনি হলেন অরুণাভ রায়চৌধুরী। কলকাতা থেকে এসেছেন, এই লজেরই বোর্ডার। শেরিং দর্জি অরুণাভর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন, তারপর একটা সূক্ষ্ম মাথা নাড়লেন। বসুন সুরঞ্জন, তোমার নোটসগুলো টেবিলের বাঁ দিকের তাকে রাখা আছে। তবে মনে রেখো, আজ কিন্তু আমি বেশি সময় দিতে পারবো না, আমার একটা বিশেষ কাজ আছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সুরঞ্জনবাবু চটপট নিজের খাতা কলম বের করে ওদিকের তাকে চলে গেলেন। অরুণাভ লক্ষ্য করলেন বৃদ্ধের কথা বলার সময় ওনার হাত দুটো সামান্য কাঁপছিল। তিনি টেবিলের ওপর থেকে একটা ইনহেলার তুলে নিয়ে একবার টানলেন। বোঝা গেল উনি তীব্র হাঁপানির রুগী। ঠিক তখনই দেবযানীর চা আর বিস্কুটের ট্রেটা হাতে নিয়ে ঘরে ঢুকল। সে অত্যন্ত নিঃশব্দে ট্রেটা টেবিলের ওপর রাখল। শেরিং দর্জি মেয়ের দিকে না তাকিয়েই বেশ কড়া গলায় বললেন, ওষুধের শিশিটা কোথায়? বাবা, নিচে রেখে এসেছি। দেবযানী মাথা নিচু করে পড়ল। তার গলার আওয়াজটা এতই নিচু যে মনে হয় সে নিজের অস্তিত্বটাকেও লুকিয়ে ফেলতে চাইছে। ঠিক আছে, যাও। আর শোনো, কাঞ্চাকে বলবে রাতে যেন ডাইনিং রুমের সব জানলাগুলো ভালো করে বন্ধ করে রাখে। কাল বৈশাখীর মেঘ জমছে পাহাড়ে, ঝড় উঠতে পারে তো। বৃদ্ধের গলায় একটা অদ্ভুত তাড়া ছিল। দেবযানী শুধুমাত্র মাথা নেড়ে সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অরুণাভবাবুর চায়ে চুমুক দিতে দিতে ঘরটার চারপাশ দেখছিলেন। জানলার বাইরে তখন পাইন বনের মাথাগুলো কুয়াশায় ঢেকে গেছে। চা খাওয়া শেষ হতেই সুরঞ্জনবাবু নিজের খাতাপত্র গুটিয়ে নিলেন। বৃদ্ধ শেরিং দর্জির অস্থিরতা তখন একেবারে স্পষ্ট। তিনি বারংবার টেবিলের ড্রয়ারটার দিকে তাকাচ্ছিলেন। অরুণাভবাবু পরিস্থিতি বুঝে ডক্টর সেনকে ইশারায় ডেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। বিকেলের দিকে লাভার আকাশটা আরও থমথমে হয়ে উঠল। পাহাড়ের সেই চেনা সোনালি আলো উধাও হয়ে চারপাশটা কেমন একটা স্লেট রঙের অন্ধকারে ঢেকে গেল। অরুণাভবাবু লজের বারান্দায় এসে দাঁড়ালেন। ঠান্ডা হাওয়াটা গায়ে লাগতেই
তার একটা অদ্ভুত আরাম বোধ হলো। একটু দূরেই বারান্দার এক কোণে বিক্রমজিৎ সিং তখনও ওনার ক্যানভাসের সামনে দাঁড়িয়ে। তবে এখন আর উনি স্কেচ করছেন না, স্রেফ নির্লিপ্ত চোখে কুয়াশায় ঢেকে যাওয়া পাইন বনের দিকে তাকিয়ে আছেন। ওনার ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া বাতাসে মিলিয়ে যাচ্ছে। অরুণাভবাবু ধীর পায়ে ওনার দিকে এগিয়ে গেলেন। বাহ, চমৎকার স্কেচ করেন তো আপনি। বিক্রমজিৎ বাবু চট করে ওনার দিকে তাকালেন। ওনার গম্ভীর শক্ত চোয়ালটা সামান্য শিথিল হলো। ধন্যবাদ। আসলে পাহাড়ের এই রূপটা বড় ক্ষণস্থায়ী। এই আছে, এই মেঘে ঢেকে গেল, ঠিক মানুষের ভাগ্যের মতো। কথাটা বলে উনি একটু শুধু হাসলেন। একজন প্রাক্তন সেনা অফিসারের মুখে এমন দার্শনিক কথা অরুণাভবাবুকে কিছুটা অবাকই করল বটে। তবে উনি কথা না বাড়িয়ে শুধু মাথা নাড়ালেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, এখানে কতদিন আছেন? বিক্রমজিৎ বাবু সিগারেটের শেষ অংশটা নিচে ফেলে দিয়ে বললেন, মাসখানেক হলো। একটু একাকিত্ব খুঁজছিলাম, তাই এই মহাকাল লজ। জায়গাটা বড় শান্ত। শান্ত জায়গা মানুষের ভাবনার জট ছাড়াতে সাহায্য করে। বিক্রমজিৎ বাবু ওনার দিকে একবার তাকালেন, যেন অরুণাভবাবুর কথায় ভেতরের গভীরতাটা মাপার চেষ্টা করলেন। তারপর ক্যানভাসটার ওপর একটা সাদা কাপড় টেনে দিতে দিতে বললেন, ঠিকই বলেছেন। তবে তবে অতিরিক্ত শান্ত পরিবেশ আবার মাঝে মধ্যে মানুষের মনের অবদমিত ঝড়গুলোকে জাগিয়ে তোলে। আসি রায়চৌধুরী মশাই, সন্ধ্যার আগেই আজ বেশ ঠান্ডা নামছে। ভদ্রলোক ক্যানভাস আর চারকোলের বাক্সটা তুলে নিয়ে পা বাড়ালেন নিজের ঘরের দিকে। অরুণাভবাবু লক্ষ্য করলেন বিক্রমজিতের হাঁটার ছন্দে এখনও সেই এক চেনা মিলিটারি চাল বর্তমান, কিন্তু তার কাঁধ দুটো যেন কোনো এক অদৃশ্য মানসিক বোঝার কারণে কিছুটা ঝুঁকে রয়েছে। পাহাড়ি সন্ধ্যা পেরিয়ে রাত যখন বাড়তে লাগলো, লাভার আবহাওয়াটাও ততটাই রুক্ষ রূপ নিতে শুরু করলো। কাঞ্চা এসে ডাইনিং রুমের ভারী খড়খড়িগুলো টেনে দিলেও জানলার কাঁচগুলো বাতাসের ধাক্কায় অনবরত কেঁপে যাচ্ছিল। রাত ঠিক 9:30। মহাকাল লজের বিশাল মেহগনি কাঠের ডাইনিং টেবিলে ঝাড়লণ্ঠনের হলদে আলোয় সবাই রাতের খাবার খেতে বসেছেন। টেবিলে তখন এক অদ্ভুত ভারী স্তব্ধতা। কেবল বাইরে পাইন বনে আছড়ে পড়া ঝোড়ো হাওয়ার শোঁ শোঁ শব্দ আর ঘরের ভেতর কাঁটা চামচের ঠুংঠাং আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। প্রত্যেকেই যেন নিজের ভাবনার অতলে ডুবে আছেন। টেবিলের এক প্রান্তে বসে ডক্টর সুরঞ্জন সেন স্যুপের বাটিতে চামচ নাড়ছেন বটে, কিন্তু তার চোখ দুটো বারবার লজের করিডোরের দিকে চলে যাচ্ছে। অন্য প্রান্তে বিক্রমজিৎ সিং অত্যন্ত যান্ত্রিকভাবে নিজের প্লেটের দিকে তাকিয়ে রুটি ছিঁড়ছেন। ওনার সেই ঠান্ডা নির্লিপ্ত চাহনিটা আজ যেন আরও বেশি গম্ভীর। দেবযানী কাঁপা কাঁপা হাতে শেরিং দর্জির ওষুধের শিশি আর ইনহেলারটা টেবিলের একপাশে গুটিয়ে রাখছেন। তার ফ্যাকাশে চেহারায় এক তীব্র ক্লান্তি আর একাকিত্ব। হঠাৎ করেই ডাইনিং রুমের ভারী দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন শেরিং দর্জি। সত্তরঊর্ধ্ব বৃদ্ধের পরনে একটা ভারী তিব্বতী পশমি চোগা, চোখে এক খ্যাপাটে উন্মত্ত আলো। তিনি কারোর দিকে না তাকিয়ে সোজা নিজের চেয়ারটা এসে বসলেন। কাঞ্চা নিঃশব্দে ওনার সামনে গরম স্যুপের বাটিটা এগিয়ে দিতেই বৃদ্ধ শেরিং দর্জি ওনার স্যুপের বাটিতে সজোরে চামচটা ঠুকলেন। ঠং করে একটা ধারালো কর্কশ শব্দে পুরো ঘরটা এক নিমেষে নিস্তব্ধ হয়ে গেল। সবার হাতের চামচ মাঝপথেই থমকে গেল। বৃদ্ধ টেবিলের সবার মুখের দিকে একবার চিল নজর বুলিয়ে নিয়ে এক বিস্ফোরক ঘোষণা করলেন, বহু বছর ধরে তিব্বতীর সেই হারিয়ে যাওয়া মঠের খোঁজ আমি একাকী করেছি। সবাই আমাকে বদ্ধ পাগল বলেছে, ভেবেছে বুড়োর মাথায় ছিট আছে। কিন্তু আজ আমি সফল। সেই অমূল্য তাম্রলিপি এখন আমার এই লজের লাইব্রেরি ঘরে সুরক্ষিত আছে। ওটা শুধু একটা প্রাচীন লিপি নয়, ওটার ভেতরে খোদাই করা আছে এক ঐতিহাসিক গুপ্তধনের নিখুঁত মানচিত্র।
আর আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালেই আমি আর্কিওলজিক্যাল সার্ভে টিমকে ডেকে ওটা তাদের হাতে তুলে দেব, ঠিক আছে? কথাটা শেষ হতেই ঘরের ভেতরের বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এই বিস্ফোরক কথা শোনা মাত্রই সুরঞ্জনের হাত থেকে জলের গ্লাসটা টেবিল ক্লথে উল্টে গেল। সাদা কাপড়ে জল দ্রুত ছড়াতে শুরু করলো। সুরঞ্জনবাবু অত্যন্ত অপ্রস্তুত মুখে রুমাল দিয়ে তা মোছার চেষ্টা করলেন বটে, কিন্তু তার চোখের কোণে ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা সেই উগ্র উচ্চাকাঙ্ক্ষা আর ক্ষোভ অরুণাভবাবুর তীক্ষ্ণ নজর এড়াল না। অন্যদিকে প্রাক্তন সেনা কর্মকর্তা বিক্রমজিৎ সিং কোনো মন্তব্য করলেন না। তার প্লেটে খাবার অর্ধেক পড়ে রইল। তিনি কোনো বিকার না দেখিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় চেয়ার ছেড়ে উঠলেন, সোজা করিডোরে দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। শেরিংয়ের এই ঘোষণায় ওনার পালিত কন্যা দেবযানীর ফ্যাকাশে মুখটা যেন আরও রক্তহীন ম্লান হয়ে গেল। তার চোখের গভীরে এক তীব্র আতঙ্ক আর হতাশা ফুটে উঠল, যেন সে চোখের সামনে নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখছে। সে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ শেরিং দর্জি নিজের মনেই একটা তৃপ্তির হাসি হেসে দেবযানীর কাঁধে ভর দিয়ে ডাইনিং রুম ছেড়ে ওনার লাইব্রেরির দিকে রওনা হলেন। যাওয়ার আগে দেবযানী টেবিল থেকে ওনার ইনহেলারটা তুলে নিতে কিন্তু ভুলল না। টেবিলে তখন শুধু পড়ে রইলেন ডক্টর সুরঞ্জন আর অরুণাভবাবু। সুরঞ্জনবাবু কপালে জমে ওঠা সূক্ষ্ম ঘামটা মুছে একটা শুষ্ক হাসি হেসে বললেন, দেখলেন তো রায়চৌধুরী মশাই, বৃদ্ধের বাতি কোন পর্যায়ে গেছে? গুপ্তধনের মানচিত্র কারি হোটে সরকারের হাতে দিয়ে দেবেন, একটু খতিয়ে দেখার সময়ও দেবেন না। অরুণাভবাবু নিজের পকেটে থাকা ফোল্ডিং নাইফটার ওপর হাত বোলাতে বোলাতে জানলার বাইরে তাকালেন। বাইরে তখন একটা তীব্র বিদ্যুতের চমকানিতে পুরো লাভা শহরটা এক সেকেন্ডের জন্য নীলচে সাদা আলোয় ভেসে উঠল। রাত্রি তখন 2:45। বাইরে লাভার পাহাড়ি আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি আর মেঘের ভয়ঙ্কর গর্জন চলছে। ঝোড়ো হাওয়ার দাপটে মহাকাল লজের প্রাচীন কাঠের দেওয়ালগুলো ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। অরুণাভবাবুর ঘুমটা পাহাড়ি ঠান্ডায় বেশ গভীরই হয়েছিল। ঠিক সেই সময় ঝড়ের তাণ্ডবের মাঝখান থেকেই এক কাঁচ ভাঙার তীক্ষ্ণ শব্দ অরুণাভর কানের পর্দায় এসে ধাক্কা মারল। শব্দটা লজের পেছনের দিকে লাইব্রেরি ঘর থেকেই এসছিল। অরুণাভবাবু ধর্মর করে বিছানায় উঠে বসলেন। হাত বাড়িয়ে টেবিল থেকে টর্চটা নিলেন, কিন্তু পরক্ষণেই বাইরে একটা বিকট শব্দে বাজ পড়ল। অরুণাভ জানলার খড়খড়ির দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, বাইরে যেভাবে কালবৈশাখীর ঝড় চলেছে তাতে জানলার কোনো আলগা কাঁচ বাতাসের তোড়ে ভেঙে পড়াটাই খুব স্বাভাবিক। তাছাড়া পাহাড়ি পোকা বা চামচিকের ধাক্কাতেও এমনটা হতে পারে। এত রাতে সুরঞ্জন বা বিক্রমজিৎ এদেরকে ডেকে একটা ভাঙা কাঁচ নিয়ে হইচই করার কোনো মানে হয় না। তিনি আবার টর্চটা টেবিলে রেখে কম্বলটা গায়ে টেনে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকাল। বাইরের ঝড় তখন পুরোপুরি থেমে গেছে, কিন্তু প্রকৃতির তাণ্ডবের সেই ক্ষত চারপাশে স্পষ্ট। পুরো লাভা শহর আর পাইন বন একটা ঘন ধোঁয়াটে কুয়াশার চাদরের মতো ঢাকা। আলো ফুটলেও চারপাশটা কেমন যেন আবছা আর রহস্যময় লাগছে। সকাল 7:30 নাগাদ লজের নিচে একটা তীব্র চিৎকার আর কান্নার আওয়াজে অরুণাভবাবুর ঘুম ভাঙল। গলাটা পরিষ্কার চেনা, দেবযানীর। গলা চিরে এক অতি প্রাকৃতিক আতঙ্ক যেন ঠিকরে বেরোচ্ছে। অরুণাভবাবু আর এক মুহূর্তও সময় নষ্ট করলেন না। কম্বলটা ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। ডাইনিং রুম পেরিয়ে সোজা চলে গেলেন লজের পেছনের লাইব্রেরি ঘরের সামনে। সেখানে দরজার মুখে দেবযানী মেঝেতে বসে কাঁপছে, দুই হাতে মুখ ঢাকা। আর তার পাশেই ডক্টর সুরঞ্জন আর বিক্রমজিৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন ভেতরের দিকে তাকিয়ে। সুরঞ্জনবাবুর মুখের চামড়া ঝুলে গেছে, আর বিক্রমজিতের শক্ত চোয়াল আরও পাথুরে দেখাচ্ছে।
অরুণাভবাবু ঘরের ভেতরে ঢুকেই প্রথম দেখলেন টেবিলের ওপর রাখা বুলেট প্রুফ কাঁচের বাক্সটি চুরমার হয়ে ভাঙা, আর তার ভেতরে রাখা সেই অমূল্য তাম্রলিপি সম্পূর্ণ উধাও। অরুণাভ এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করলেন। ওনার মগজে তখন কাল রাত 2:45 সেই কাঁচ ভাঙার শব্দটা আবার প্রতিধ্বনিত হতে লাগলো। জানলার কাঁচ ভাঙার সাধারণ শব্দ ভেবে ওনার যে ঔদাসীন্য কাজ করেছিল, সেটাই আসলে ছিল এই ভয়ঙ্কর অপরাধের পর্দা ফেলার নিখুঁত টাইমিং। খনি প্রকৃতির ওই মহাপ্রলয় আর তাণ্ডবকে নিজের ঢাল হিসাবে ব্যবহার করে ওনার চোখেই ধুলো দিয়েছে। তিনি ধীর কিন্তু নিয়ন্ত্রিত পায়ে এগিয়ে গেলেন মেঝের দিকে। সেখানে উপুর হয়ে পড়ে আছেন শেরিং দর্জি। ওনার পিঠের ঠিক মাঝখানটায় আমূল বসে আছে একটি প্রাচীন তিব্বতী খঞ্জর, যার হাতল থেকে কালচে রক্ত গড়িয়ে পড়ে মেঝেতে শুকিয়ে চটচটে হয়ে গেছে। অরুণাভবাবু হাঁটু গেড়ে মেঝেতে বসে বৃদ্ধের হাতের কবজিটা ছুলেন। শরীর বরফের মতো ঠান্ডা, মাংসপেশিগুলো শক্ত হয়ে গেছে। অভিজ্ঞ অরুণাভর বুঝতে 1 সেকেন্ডও অসুবিধা হলো না যে মৃত্যুটা অন্তত 5 থেকে 6 ঘন্টা আগে হয়েছে। অরুণাভ উঠে দাঁড়িয়ে সোজা ডক্টর সুরঞ্জনের দিকে তাকালেন। ওনার গলার স্বর অদ্ভুত রকমের শান্ত, কিন্তু ইস্পাতের মতো ধারালো শোনালো। সুরঞ্জন বাবু, আর দেরি করবেন না, এখনই পুলিশে খবর দিন। শেরিং দর্জি খুন হয়েছেন, আর ওনার সারা জীবনের খোঁজ সেই অমূল্য তাম্রলিপিও চুরি হয়েছে। পুলিশ? কিন্তু রায়চৌধুরী মশাই, এই দুর্যোগে পুলিশ আসবে কি করে? কাল রাতে যেরকম ঝড় গেছে, তাতে লাভার মেইন রোডে ল্যান্ডস্লাইড হওয়াটা খুবই একটা ন্যাচারাল বিষয়। আর এইসব প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এমনিতেও তো মোবাইলের টাওয়ার থাকে না। লজ অ্যান্ড ল্যান্ডলাইনটাও কালকে রাত থেকে পুরো ডেড। ডক্টর সুরঞ্জন সেনের গলার আওয়াজটা এক ধাক্কায় যেন অনেকটা নেমে গেল। তিনি পকেট থেকে রুমালটা বের করে কপালে জমতে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে লাইব্রেরি ঘরের ভাঙা জানলাটার দিকে তাকালেন। অরুণাভ ওনার শান্ত গম্ভীর চোখ দুটো একবার সুরঞ্জনের ফ্যাকাশে মুখের ওপর বোলালেন। তারপর দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাক্তন সেনা অফিসার বিক্রমজিৎ সিং এর দিকে চাইলেন। বিক্রমজিৎ বাবু তখনও জ্যাকেটের পকেটে হাত গুঁজে নিস্পন্দ চোখে মেঝেতে পড়ে থাকা লাশটা দেখছেন। অরুণাভবাবু চারপাশের পরিবেশটা একবার মেপে নিলেন, তারপর বললেন, ল্যান্ডলাইনটা যে ডেড আছে সেটা আমিও জানি সুরঞ্জন বাবু, কিন্তু লজের ম্যানেজার বা স্থানীয় কারোর কাছে কি কোনো ওয়্যারলেস সেট বা অল্টারনেটিভ যোগাযোগের ব্যবস্থা নেই? আপনি একটু গিয়ে কাঞ্চাকে ডেকে জিজ্ঞেস করুন। পুলিশকে যত দ্রুত সম্ভব ইনফর্ম করে রাখাটা আমাদের প্রধান কর্তব্য। ধস নামলেও ওদের জানাতে হবে। আর দেবযানীকে এখান থেকে নিয়ে যান, ওর এখানে থাকাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি বরং কাঞ্চনকে জিজ্ঞাসা করছি, আর দেবযানীকে ওনার ঘরে দিয়ে আসছি। এই দৃশ্য মোটেই সহ্য করতে পারছে না। ডক্টর সুরঞ্জন এক মুহূর্ত দেরি না করে প্রায় কাঁপতে কাঁপতে দেবযানীর দিকে এগিয়ে গেলেন। দেবযানী তখনও মেঝেতে বসে অঝরে কাঁদছিল। সুরঞ্জনবাবু ওনার কাঁধে হাত দিয়ে আলতো করে তুলে ধরে ডাইনিং রুমের দিকে করিডোরের দিকে নিয়ে গেলেন। দেবযানী ওর অবিন্যস্ত চুল আর রক্তহীন ফ্যাকাশে মুখটা নিয়ে কোনো প্রতিরোধ ছাড়াই যান্ত্রিকভাবে ওনার সাথে চলে গেল। লাইব্রেরি ঘরে এখন শুধুমাত্র পড়ে রইলেন অরুণাভ রায়চৌধুরী, আর এক কোণে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা প্রাক্তন সেনা অফিসার বিক্রমজিৎ সিং। বাইরে কুয়াশাটা যেন আরো ঘন হয়ে জানলার ভাঙা কাঁচ গলিয়ে ঘরের ভেতর ঢুকতে চাইছে। সাথে আসছে লাভার সেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। অরুণাভবাবু বিক্রমজিৎ বাবুর দিকে একবার তাকালেন। ভদ্রলোক এখনও জ্যাকেটের পকেটে হাত গুঁজে নিস্পন্দ চোখে মেঝেতে পড়ে থাকা লাশটা দেখছেন। ওনার চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে উঠেছে। বিক্রমজিৎ বাবু, আপনিও একটু বাইরে যান, তাহলে ভালো হয়। আমি ক্রাইম সিনটা একটু খুঁটিয়ে দেখতে চাই। পুলিশ আসতে যা সময় লাগবে তার মধ্যে এই বন্ধ ঘরের ভেতরের সমস্ত প্রমাণ কেউ হাত দেওয়ার আগেই আমার দেখে নেওয়া দরকার। নিশ্চয়ই রায়চৌধুরী মশাই, তবে একটা কথা বলে যাই,
পাহাড়ের এই ঝড় যেমন অনেক কিছু ওলটপালট করে দেয়, তেমনি অনেক নোংরা আবর্জনাও ধুয়ে মুছে সাফ করে দেয়। শেরিং দর্জি মানুষটা খুব একটা সহজ ছিলেন না। কথাটা বলেই বিক্রমজিৎ সামরিক কায়দায় ঘুরে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার ভারী বুটের আওয়াজ করিডোরে মিলিয়ে যেতেই অরুণাভবাবু লাইব্রেরির ভারী ওক কাঠের দরজাটা আলতো করে ভিজিয়ে দিলেন। বিক্রমজিৎ বেরিয়ে যেতেই তিনি ধীর পায়ে ঘরের চারপাশটা পরীক্ষা করতে শুরু করলেন। আর ঠিক তখনই ওনার প্রখর দৃষ্টি মেঝের এবং জানলার দুই ভিন্ন কোণে গিয়ে থমকে গেল। তিনি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পরস্পর বিরোধী সূত্র পেলেন। শেডিংয়ের টেবিলের ঠিক নিচে, যেখানে চাপ চাপ রক্ত শুকিয়ে চটচটে হয়ে আছে, তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে পড়ে আছে একটা ভাঁজ করা কাগজ। অরুণাভবাবু পকেট থেকে রুমালটা বের করে ওটা আলতো করে তুলে লাইটের সামনে ধরতেই ওনার ভ্রু কুঁচকে গেল। ওটা ডক্টর সুরঞ্জন সেনের নামে একটি বিশেষ হার্ট অ্যাটাক ওষুধের প্রেসক্রিপশন। অন্যদিকে লাইব্রেরির যে জানলার কাঁচটা ভাঙা ছিল, তার কার্নিশের একটা ধারালো ডালের খাঁজে আটকে আছে একটি চারকোল স্কেচ বুকের ছেঁড়া পাতা। পাতাটার ওপর নিখুঁত লাইনে এই লাইব্রেরির ঘরের ভেতরের আসবাব আর থাঙ্কা পেন্টিংগুলো ড্রয়িং করা। এই শৈলী এবং চারকোলের কাজ যে নিশ্চিতভাবেই বিক্রমজিৎ সিংয়ের, তা লজের যে কেউই এক পলকে বলে দিতে পারবে। কাগজ দুটো নিজের পকেটে ঢুকিয়ে অরুণাভবাবু লাইব্রেরি থেকে বেরিয়ে যাবেন। ঠিক তখনই ওনার চোখ গেল দরজার পাশে রাখা ছোট্ট ডাস্টবিনটার দিকে। ওনার সজাগ গোয়েন্দা মন সেখানে এমন কিছু একটা দেখতে পেল, যা ঘরের এই চরম ওলট পালটের মধ্যেও বড্ড বেশি বেমানান। তিনি ধীর পায়ে ডাস্টবিনটার দিকে এগিয়ে গেলেন। হাঁটু গেঁড়ে বসে পকেট থেকে রুমালটা বের করে ডাস্টবিনের ভেতরে হাত বাড়ালেন। ভেতরে পড়ে থাকা কিছু ছেঁড়া কাগজের টুকরো আর শুকনো রডোডেনড্রন পাপড়ির মাঝখান থেকে তিনি তুলে আনলেন একটি ছোট্ট চ্যাপ্টা প্লাস্টিকের বস্তুটা চোখের সামনে তুলে ধরতেই অরুণাভবাবুর চোখের মণি দুটো মুহূর্তের জন্য যেন সংকুচিত হয়ে গেল। এটা একটা ইনহেলার ক্যাপ বা ঢাকনা। শেরিং দর্জির মতো একজন ক্রনিক অ্যানজাইমার রোগী, যার নিঃশ্বাস নেওয়ার প্রতিটি টান এই ইনহেলারটার উপরেই নির্ভর করে, তিনি তার জীবনদায়ী ওষুধের ক্যাপটা এভাবে ডাস্টবিনে ফেলে দেবেন? এটা তো অসম্ভব। যদি এটা ভুলবশত হাত থেকে পড়েও যেত, তবে মেঝেতে পড়তো, শটান ডাস্টবিনের ভেতরে গিয়ে নিখুঁতভাবে ল্যান্ড করতো না। এর মানে কেউ সচেতনভাবে ওটা এখানে ফেলে গেছে। অরুণাভ ক্যাপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল, ওটার ভেতরের অংশে একটা তরল জাতীয় কিছু লেগে আছে। তিনি ওটা নাকের কাছে নিয়ে আসতেই একটি অতি মৃদু ঝাঁঝালো রাসায়নিক গন্ধ ওনার নাকে ধাক্কা দিল। এটা আর যাই হোক, সাধারণ কোনো অ্যানজাইমার ওষুধের গন্ধ নয়। তিনি মনে মনে পুরো দৃশ্যটা সাজানোর চেষ্টা করলেন। ইনহেলার, নিখোঁজ তাম্রলিপি, পিঠে তিব্বতী খঞ্জর আর এই ডাস্টবিনের ভেতরের ক্যাপ। রহস্যের জটটা সুরঞ্জন বা বিক্রমজিৎ সিংয়ের দিকে যতটা সোজাসুজি যাচ্ছিল, এই একটা ছোট্ট প্লাস্টিকের ক্যাপ যেন পুরো স্রোতটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল। তিনি ক্যাপটা অত্যন্ত সাবধানে রুমালের ভেতর মুড়ে ওনার ওভারকোটের অন্য পকেটে রাখলেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে একবার শেরিং দর্জির নিথর দেহটার দিকে ঘুরে তাকালেন। ওনার ঠোঁটের কোণে একটা কঠিন আত্মবিশ্বাসী হাসির রেখা ফুটে উঠল। লাইব্রেরি ঘরের ভারী ওই কাঠের দরজাটা টেনে লক করে দিয়ে অরুণাভ এবার করিডোর দিয়ে সোজা হেঁটে এলেন লজের মূল হল ঘরে। সেখানে তখন কুয়াশা আর ফায়ারপ্লেসের ধোঁয়ায় এক থমথমে অন্ধকার মেঘ তৈরি হয়েছে। ডক্টর সুরঞ্জন হল ঘরের ফায়ারপ্লেসের পাশে একটা কাঠের চেয়ারে বসে দু হাতে মাথা গুঁজেছিলেন। অরুণাভবাবুর পায়ের আওয়াজ পেয়েই এক ঝটকায় মাথা তুললেন। কি হলো সুরঞ্জনবাবু? পুলিশ স্টেশন বা স্থানীয় কারোর সাথে যোগাযোগ করা গেল কি? অরুণাভবাবু পকেট থেকে সিগারেট বার করতে করতে জিজ্ঞেস করলেন। ডক্টর সুরঞ্জন একটা সূক্ষ্ম যান্ত্রিক হাসির চেষ্টা করলেন, আর ওনার গলাটা ভীষণ পরিমাণে ভেঙে গেছে সেটা বোঝাই গেল। যোগাযোগ?
রায়চৌধুরী মশাই, আমরা একটা জ্যান্ত কবরের ভেতরে ঢুকে বসে আছি। আমি নিচে গিয়েছিলাম। লজের সেই পুরনো মোবাইল টাওয়ারের রিসিভারটা কালকে রাতে ঝড়ে ভেঙে একদম নিচে উপত্যকায় গিয়ে পড়েছে। ল্যান্ডলাইনের তারগুলো পাইন গাছের ডালে ভেঙে ছিঁড়ে পড়ে আছে রাস্তায়। আর আর এই এমার্জেন্সি ওয়্যারলেস সেটটা, সেটার ভেতর কাল রাতে বৃষ্টির জল ঢুকে শর্ট সার্কিট হয়ে গেছে। ম্যানেজার বলল ওটা এখন একটা খেলনা ছাড়া নাকি কিচ্ছু নয়। আর লাভা থেকে কালিম্পং যাওয়ার রাস্তায় 4টে বড় বড় ব্লোডার ভেঙে পড়েছে। সরকারি ধস সরানোর দল আসার আগে রাস্তা পরিষ্কার হওয়া অসম্ভব। আর তার মানে হলো, সুরঞ্জনবাবু সোফার হাতলে একটা চাপড় মারলেন, বললেন, আজ সারাদিন, হয়তো কাল সকাল পর্যন্ত এই মহাকাল লজে আমরা 4 জন ছাড়া আর ওই বোবা পরিচারক ছাড়া বাইরের কোনো মানুষই পা রাখতে পারবে না। অর্থাৎ আমরা পুরোপুরি বিচ্ছিন্ন। অরুণাভ কোনো কথা না বলে একটা সিগারেট ধরালেন। ওনার চোখ তখন হলঘরের ওপরতলার করিডোরের দিকে। দেবযানী নিজের ঘরে দরজা বন্ধ করে আছে। ওদিকের একটা জানলার পাশে বিক্রমজিৎ দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো বাইরের সেই ধোঁয়াটে কুয়াশার দিকে স্থির। মহাকাল লজ এখন সত্যি লাভার বুকে একটা বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে সেই চতুর খুনি, যে খুব ভালো করেই জানতো যে কাল রাতে ঝড়ের পর এই লজটা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। অরুণাভবাবু বারান্দার দিকে পা বাড়ালেন। ওনার সিগারেটের ধোঁয়া কুয়াশার সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। অরুণাভ কিছুক্ষণ পর বারান্দা থেকে হল ঘরে ফিরে এলেন। তারপর সোজা গিয়ে দাঁড়ালেন ডক্টর সুরঞ্জন সেনের সামনে। সুরঞ্জনবাবু তখনও ফায়ার প্লেসের পাশে বসে আছেন। ওনার পুরো শরীরটাই এক অদ্ভুত অস্থিরতায় কাঁপছে। অরুণাভবাবু ওনার গলার স্বরটা সামান্য নিচু কিন্তু তীক্ষ্ণ করলেন, ডক্টর সেন, এবার আমাদের একবার মুখোমুখি বসা দরকার। পুলিশ যতক্ষণ না আসছে ততক্ষণ এই ঘরের ভেতরে ধোঁয়াশা কাটানোর দায়িত্ব আমাদেরই। আমি আমি তো আপনাকে বলেছি রায়চৌধুরী মশাই, আমি কালকে রাতে। আপনি কাল রাতে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন, এটাই তো? বলতে বলতেই অরুণাভ ওনার ওভারকোটের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে সুরঞ্জনবাবুর সামনের মেহগনি কাঠের টেবিলটার ওপর রাখলেন। কাগজটার এক কোণে শুকিয়ে যাওয়া কালচে রক্তের দাগ। তাহলে তাহলে শেরিং দর্জির লাশের পাশে এই চাপ চাপ রক্তের ওপর আপনার নামের এই হার্টের ওষুধের প্রেসক্রিপশনটা ঠিক কী করছিল? প্রেসক্রিপশনটা দেখা মাত্রই ডক্টর সুরঞ্জনের মুখটা এক নিমেষে যেন সাদা হয়ে গেল। ওনার চশমাটা নাক থেকে কিছুটা খসে পড়ল। তিনি চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলেন এবং বললেন, এটা অসম্ভব, এটা চক্রান্ত মিস্টার রায়চৌধুরী। ঈশ্বরের দোহাই, আপনি আমায় বিশ্বাস করুন, ওটা আমারই প্রেসক্রিপশন, কিন্তু ওটা কাল রাত পর্যন্ত আমার চামড়ার ব্যাগের ভেতরে রাখা ছিল। আমি ওটা লাইব্রেরিতে নিয়ে যাইনি। আমি কেনই বা ওটা লাইব্রেরিতে নিয়ে যাব? তাহলে ওটা ওখানে গেল কি করে ডক্টর সেন? আপনি কি কাল ডাইনিং টেবিলে শেরিংবাবুর ওই তাম্রলিপির ঘোষণার পর ওনার ঘরে যাননি? আপনার হাত থেকে যেভাবে জলের গ্লাসটা উল্টে গিয়েছিল তাতেই স্পষ্ট ছিল যে এই তাম্রলিপির ওপর আপনার এক তীব্র এবং উগ্র আকর্ষণ আছে। সুরঞ্জনবাবু সোফার হাতলটা খামচে ধরলেন। ওনার গলা দিয়ে একটা ভাঙা আর্তনাদ বেরিয়ে এলো। হ্যাঁ, ওটার প্রতি আমার আকর্ষণ ছিল ঠিকই, বাট মিস্টার রায়চৌধুরী, আই এম নট এ মার্ডারার। দেখুন, আমি স্বীকার করছি যে ওই তাম্রলিপিটা আমার গবেষণার জন্য, আমার ক্যারিয়ারের জন্য একটা সোনার খনি ছিল। আমি কাল রাতে ডাইনিং টেবিল থেকে উঠে শেরিংবাবুর কাছে গিয়েছিলাম, দ্যাটস ট্রু, বাট ওনার হাতে পায়ে ধরে আমি অনুরোধ করেছিলাম যাতে ওটা কালই আর্কিওলজিক্যাল সার্ভের হাতে তুলে না দেয়। আমাকে যেন অন্তত কয়েকটা দিন ওনার লিপি খোদাই করার সময়টা দেওয়া হয়। কিন্তু বুড়ো আমাকে সোজা অপমান করে ঘর থেকে বার করে দিল। বলল আমার মতো গবেষক কেউ বিশ্বাসই নাকি করে না। তারপরে আমি রেগে মেগে ঘরে ফিরে আসি। রাত 1টা নাগাদ আমি নিজে হার্টের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। দেখুন, আমি শপথ করে বলছি, কেউ ইচ্ছে করে আমার ব্যাগ থেকে ওই প্রেসক্রিপশনটা চুরি করেছে আমাকে এই খুনের মামলায় ফাঁসানোর জন্য। এটা ওই ঘরের খুনিটারই সুপরিকল্পিত একটা চাল। আমাকে ফাঁসানো হচ্ছে মিস্টার রায়চৌধুরী। অরুণাভবাবু প্রেসক্রিপশনটা আবার তুলে নিজের পকেটে রাখলেন।
হলঘরের অন্য কোণে একটা বড় জানলার পাশে এতক্ষণ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিলেন বিক্রমজিৎ সিং। ওনার ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা তাচ্ছিল্যের হাসি। অরুণাভবাবু ধীর পায়ে সুরঞ্জনবাবুকে ছেড়ে বিক্রমজিতের দিকে এগিয়ে গেলেন। এবার আপনার পালা বিক্রমজিৎ বাবু। অরুণাভ পকেট থেকে আরও একটা কাগজ বের করলেন। চারকোল স্কেচবুকের সেই ছেঁড়া পাতাটা, যাতে লাইব্রেরির ঘরের নিখুঁত নকশা আঁকা রয়েছে। লাইব্রেরি ঘরের ভাঙা কাঁচের জানলার বাইরে কার্নিশের খাঁজে আপনার স্কেচবুকের এই পাতাটা আটকে ছিল। এই চারকোলের কাজ এবং ড্রয়িংয়ের শৈলী যে আপনার, তা নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না। বিক্রমজিৎ সিং পাতাটার দিকে একবার তাকালেন। ওনার পাথুরে মুখে কোনো ভয়ের রেখা ফুটল না, বরং ওনার চাহনিটা আরও কিছুটা ঠান্ডা হয়ে গেল। ওনার হাত দুটো এখনও জ্যাকেটের পকেটে গোঁজা। আমি অস্বীকার করছি না রায়চৌধুরী মশাই, ড্রয়িংটা আমারই। লাভা আসার পর প্রথম দুদিন আমি লজের লাইব্রেরিতে বসেই এই স্কেচটা করেছিলাম, কিন্তু এই পাতাটা কাল রাতে ওই জানলার কার্নিশে গেল কি করে তা আমার জানা নেই। তা আপনি কাল রাতে 2:45 নাগাদ কোথায় ছিলেন? আমি তো আগেই বলেছি, আমি রাতে বারান্দার একপাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। পাহাড়ের এই রুক্ষ ঝড় দেখতে আমার ভালো লাগে, আর একজন সৈনিকের ঘুম এমনিতেই পাতলা হয়। বাগানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, অথচ লাইব্রেরিতে কাঁচ ভাঙার শব্দ পাওয়ার পরও আপনি ভেতরে গেলেন না। ঝড়ের রাতে একটা কাঁচ ভাঙার শব্দ শুনে আর্মি অফিসাররা বন্দুক উঁচিয়ে ঘরে ঢোকে না রায়চৌধুরী মশাই। বিক্রমজিৎ সিং একটু ঝুঁকে অরুণাভবাবুর কানের কাছে এসে নিচু স্বরে বললেন, আর আমার যে স্কেচবুকটার কথা বলছেন, ওটা কাল বিকেল 4টের পর থেকেই আমার ঘর থেকে নিখোঁজ। লজের পরিচালক কাঞ্চা যখন আমার ঘর পরিষ্কার করতে আসে, আমি ওকেও জিজ্ঞেস করেছিলাম। কেউ ওটা আমার টেবিল থেকে সরিয়েছিল। খুনি শুধু ডক্টর সুরঞ্জনকে নয়, আমাকেও এই খেলায় একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু সে ভুলে গেছে একজন সৈনিককে অত সহজে ফাঁদে ফেলা যায় না। ঠিক সেই সময় ওপরের করিডোর থেকে একটা ভারী দরজা খোলার আওয়াজ হলো। দেবযানী ওনার ঘর থেকে বেরিয়েছে। তার ফ্যাকাশে রক্তহীন চেহারা আর অবিন্যস্ত চুল দেখে মনে হচ্ছে যে সে একটা জীবন্ত প্রেত আত্মা। সে সিঁড়ি থেকে নেমে হলঘরে না এসে সোজা চলে গেল শেরিং দর্জির ঘরের দিকে। অরুণাভ এক মুহূর্তের জন্য বিক্রমজিৎ সিং এর দিকে চাইলেন, তারপর কোনো কথা না বলে নিঃশব্দে হলঘরের দিকে পা বাড়ালেন। শেরিং দর্জির ঘরের দরজাটা আধ খোলা ছিল। অরুণাভবাবু দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালেন। ঘরের ভেতরের আবহাওয়াটা থমথম করছে। বিছানার চাদরটা একপাশে কুঁচকে আছে, যেন কাল রাতে কোনো এক যন্ত্রণার ছটফটানি ওটার উপর দিয়ে গেছে। দেবযানী ঘরের মাঝখানে দাঁড়িয়ে একটা মেহগনি কাঠের তৈরি আলমারির ড্রয়ারগুলো হন্তদন্ত হয়ে খুঁজছে। তার হাত দুটো কাঁপছে আর মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। সে যেন পাগলের মতো কিছু একটা হন্যে হয়ে খুঁজছেন। কি খুঁজছেন দেবযানী? দেবযানী চমকে উঠে ঘুরে তাকালো। ওনার ডান হাতটা চট করে ওনার কুর্তার পকেটের ওপর চলে গেল, যেন কিছু একটা আড়াল করার এক সহজাত চেষ্টা। ওর চোখের মণি দুটো আতঙ্কে বুনো পশুর মতো চঞ্চল হয়ে উঠল। আপনি আপনি এখানে কেন? আমি আমি বাবার একটা ডায়েরি খুঁজছিলাম, তিব্বতী ট্রাস্টের কিছু কাগজ। কিন্তু আপনার বাবার জরুরি ডায়েরি বা তিব্বতী ট্রাস্টের কাগজ তো এই আলমারির ড্রয়ারে থাকে না দেবযানী। শেরিংবাবু তো তার সমস্ত জরুরি নথিপত্র লাইব্রেরি ঘরের কাঠের সিন্ধুকে রাখতেন। তা তো আপনার অজানা থাকার কথা নয়। আমি ভেবেছিলাম হয়তো এখানে থাকতে পারে। বাবার মৃত্যুর পর লজের ভবিষ্যৎ কি হবে তা তো আমাকে দেখতে হবে রায়চৌধুরী মশাই। অরুণাভ ওভারকোটের পকেট থেকে ডাস্টবিন থেকে পাওয়া সেই ছোট্ট প্লাস্টিকের ক্যাপ বা নীল রঙের ঢাকনাটি বের করে হাতের তালুতে রেখে বললেন, ভবিষ্যতের কথা ভাবাটা ভালো, কিন্তু আপনার বর্তমানটা যে বড্ড বেশি এলোমেলো ঠেকছে। লাইব্রেরি ঘরের ডাস্টবিনে শেরিংবাবুর এই ইনহেলারের ক্যাপটা পড়েছিল, আর অদ্ভুত ব্যাপার হলো ওটার ভেতরে কোনো তরলের শুকিয়ে যাওয়া অবশিষ্টাংশ লেগে আছে। আপনার কি মনে হয় কাল রাতে শ্বাসকষ্ট হওয়ার পর তিনি আদেও ওষুধটা নেওয়ার সুযোগ পেয়েছিলেন? তো ক্যাপটা দেখা মাত্রই দেবযানীর চোখের মণি দুটো মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ওনার পকেট চেপে ধরা হাতটা সামান্য শিথিল হলো।
কিন্তু ও কিছু বলার আগেই অরুণাভ আবার বললেন, আর আপনার কুর্তার পকেটে ওটা কি দেবযানী, যা আপনি এতক্ষণ ধরে আমার চোখ থেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করছেন? দেবযানী এক পা পিছিয়ে গেল। ওনার ফ্যাকাশে মুখটা ভয়ের শেষ সীমা পেরিয়ে এবার যেন পাথরের মতো শক্ত হয়ে উঠল। ওনার পকেট থেকে হাতটা বের করে ও সোজা অরুণাভ বাবুর চোখের দিকে তাকালো। ওনার গলার আওয়াজটা চিরে এক অদ্ভুত মরিয়া ভাব ঠিকরে বেরোলো। এখানে আমার বাবার লাশ পড়ে আছে রায়চৌধুরী মশাই, আর আপনি আমাকে চোরের মতো জেরা করছেন। পকেটে কি আছে দেখতে চান? দেবযানী ওনার পকেট থেকে হাত বের করতেই ওনার আঙুলের ফাঁকে দেখা গেল একটি ছোট্ট ওষুধের শিশি, যার গায়ে স্থানীয় লাভা সাব সেন্টারের লেবেল লাগানো। বাবার হার্টের ড্রপস। কাল রাতে বাবা শোবার ঘড়িটা টেবিলের ওপর ছিল না। আমি শুধু নিশ্চিত হতে চাইছিলাম যে কেউ এটা সরিয়ে ওনাকে মারার চেষ্টা করেছে কিনা। আর আপনি ডক্টর সুরঞ্জন আর বিক্রমজিৎকে ছেড়ে আমার পেছনে কেন লেগেছেন? লাইব্রেরি কাজের বাক্স ভেঙেছে 2:45, তখন আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম। বাবার এই অবস্থা দেখে আমার এমনিতেই মাথা কাজ করছে না, আর আপনি আমার উপর। দেবযানী আর বলতে পারল না। ওর গলাটা কান্নায় বুঝে এলো। ও হাতের ওষুধের শিশিটা টেবিলের ওপর ধপ করে রেখে 2 হাতের তালুতে মুখ ঢাকল। ওনার কাঁধ দুটো কান্নার তোড়ে কাঁপতে লাগলো। অরুণাভ রায়চৌধুরী স্থির দৃষ্টিতে টেবিলের ওপর রাখা সেই ছোট্ট শিশিটার দিকে তাকিয়ে রইলেন। লাভা সাব সেন্টারের লেবেল লাগানো ওই হার্টের ড্রপসের শিশিটা আর ওনার পকেটে থাকা ইনহেলারের নীল ক্যাপ, ওই 2 সূত্র যেন একই সরল রেখায় এসে মিলছে। কিন্তু দেবযানী কি সত্যি এতটাই সরল, নাকি এই কান্নার আড়ালে লুকিয়ে আছে এক দুর্দান্ত ক্ষুরোধার মস্তিষ্ক? তিনি পকেট থেকে রুমালটা বের করে টেবিল থেকে ড্রপসের শিশিটা আলতো করে তুলে নিলেন। লেবেলের ওপর চোখ বোলাতে বোলাতে ওনার চেনা গম্ভীর গলায় বললেন, আপনার পেছনে আমি লাগিনি দেবযানী। একজন তদন্তকারীর কাজ হলো ঘরের প্রতিটা কোণ আর প্রতিটা মানুষকে সমানভাবে খতিয়ে দেখা। আপাতত এই শিশিটা আমার কাছেই থাক, পুলিশ এলে এটা ফরেন্সিকে পাঠানো হবে। অরুণাভ ড্রপসের শিশিটা ওনার ওভারকোটের ডান পকেটে সযত্নে রেখে দিলেন। কিন্তু ওনার মগজের ভেতরে তখন ক্ষুরোধার চিন্তার চাকা ঘুরতে শুরু করেছে। তিনি দেবযানীকে আর কোনো প্রশ্ন না করে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, অপরাধ বিজ্ঞান রক্তের সম্পর্ক চেনে না দেবযানী, সে শুধু চেনে কার্যকারণ সম্পর্ক। আপাতত আপনি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন, আপনার শরীর ভালো ঠেকছে না। করিডোর দিয়ে ওনার চলে যাওয়ার খসখস শব্দটা মিলিয়ে যেতেই অরুণাভবাবু শেরিং দর্জির ঘরের জানলাটার দিকে এগিয়ে গেলেন। কাঁচের ওপারে তখন কুয়াশা যেন আরও জাঁকিয়ে বসেছে। লাভার পাইন বনটাকে পুরোপুরি গিলে খেয়েছে সেই ধোঁয়াটে অন্ধকার। কিন্তু এই ইনহেলারের পাখি অংশটা কোথায়? অরুণাভ শেরিং দর্জির ঘরের এটা সেটা খুঁটিয়ে দেখতে দেখতে ওনার অ্যাটাচড বাথরুমের ভেতরে ঢুকলেন। ওনার তীক্ষ্ণ নজর এড়ালো না কোমরের পেছনে জলের পাইপের ফাঁকটা। সেখানে হাত বাড়িয়েই ওনার আঙুল একটা ছোট্ট প্লাস্টিকের নলের গায়ে ঠেকল। ওটা টেনে বের করতেই ওনার ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। এটা শেরিং দর্জির ইনহেলারের মূল নজলটি। নজলটি অক্ষত থাকলেও ওটার ওপর কোনো ক্যাপ নেই। আর অরুণাভবাবুর পকেটে তখন জলঝল করছে লাইব্রেরির ডাস্টবিন থেকে পাওয়া সেই ক্যাপটি, যার ভেতরের রাসায়নিক বিষাক্ত গুঁড়ো এবং দেবযানীর ঘর থেকে উদ্ধার হওয়া ড্রপসের শিশিটা প্রমাণ করছে যে বৃদ্ধকে শুধু খঞ্জর মেরে নয়, ওনার শ্বাসকষ্টের সুযোগ নিয়ে এক চরম নিষ্ঠুরতায় ছটফট করিয়ে মারা হয়েছে। খনি প্রথমে ইনহেলারের নজলটা খুলে বাথরুমে লুকিয়ে ফেলে, যাতে রাতে শ্বাসকষ্ট উঠলে বৃদ্ধ আসল ওষুধ না পান। আর লাইব্রেরির ব্যাকআপ ওষুধের ক্যাপে বিষ মিশিয়ে রাখা হয়েছিল, যাতে ভুল করেও যদি তিনি ওটা ব্যবহার করেন তাহলে বিষ ওনার শরীরে প্রবেশ করে ওনার হৃদযন্ত্র স্তব্ধ করে দেয়। খঞ্জরটা ছিল কেবল শেষ আঘাত, যাতে নিশ্চিত হওয়া যায় যে ভিকটিম আর বেঁচে নেই। অরুণাভবাবু ইনহেলারের প্লাস্টিকের নজলটি পকেটে রেখে বাথরুম থেকে বেরোলেন। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 6টা।
অরুণাভবাবু লজের পেছনের বারান্দায় এসে দাঁড়ালেন। ওনার ঠোঁটে গোজা পাইপ থেকে হালকা সুগন্ধি ধোঁয়া বেরোচ্ছে। ওনার মগজের ভেতর তখন দেবযানী, ডক্টর সুরঞ্জন আর বিক্রমজিৎ সিং, এই তিনটে চরিত্র এক জটিল দাবার ছকের মতো ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই ওনার কুর্তার হাতা ধরে কেউ একটা খুব মৃদু টান দিল। ঘুরে দেখতেই ওনার সামনে এসে দাঁড়ালো বোবা পরিচারক কাঞ্চা। তার পরনে একটা জীর্ণ তিব্বতী জ্যাকেট, মাথায় উলের টুপি। কাঞ্চার মুখটা এই পাহাড়ি ঠান্ডাতে কেমন যেন ফ্যাকাশে আর আতঙ্কে নীল হয়ে আছে। সে অরুণাভবাবুর দিকে তাকিয়ে ছোট্ট আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত করল। তারপর হাত নেড়ে ওনাকে পেছনের বাগানের দিকে আসার ইশারা করল। কাঞ্চার চোখের মণি দুটো তখন উত্তেজনায় কাঁপছে। অরুণাভবাবু এক মুহূর্ত সময় নষ্ট না করে ওনার পিছু নিলেন। লজের পেছনের খাড়া কাঠের সিঁড়ি বেয়ে ওরা রডোডেনড্রনের বাগানের মাঝে এসে দাঁড়ালো। কাল রাতের ঝড়ে অনেক ফুলের গাছ ভেঙে গিয়ে সেখানে ডালপালা ছড়িয়ে আছে। চারপাশটা কুয়াশায় এতটাই ঢেকে আছে যে লজের কোনো জানলা থেকে কারোর তাদের দেখতে পাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কাঞ্চা খুব সাবধানে একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে রডোডেনড্রনের ঝোপের একদম গভীরে একটা বিশাল পাইন গাছের গোড়ায় গিয়ে বসল। সেখানে ভেজা মাটিটা সদ্য খুঁড়ে আবার আলগা করে চেপে দেওয়া হয়েছে। কাঞ্চা নিজের হাত দিয়ে দ্রুত মাটি সরাতে লাগলো। মাত্র কয়েক ইঞ্চি খুঁড়তেই একটা জটলা পাকানো কালো প্লাস্টিকের প্যাকেট বেরিয়ে এলো। কাঞ্চা ওটা পরম যত্নে অরুণাভবাবুর হাতে তুলে দিয়ে একটা গোঙানির মতো শব্দ করল, আর ওর হাতটা দোতলার জানলাগুলোর দিকে নির্দেশ করল। অরুণাভবাবু প্যাকেটটা খুলে দেখতেই ওনার বুকের ভেতরটা সামান্য ধক করে উঠল। প্যাকেটের ভেতরে ভাঁজ করে রাখা আছে এক জোড়া কালচে রক্তমাখা সার্জিক্যাল গ্লাভস, আর তার ঠিক নিচে কাপড়ে মোড়া সেই অমূল্য ঐতিহাসিক তাম্রলিপি। তামাটে পাতার ওপর খোদাই করা প্রাচীন লিপিগুলো কুয়াশার আবছা আলোতেও যেন এক আদিম রহস্যের জানান দিচ্ছে। কাঞ্চা এবার হাত নেড়ে নিজের গলা চেপে ধরে নানান রকম অঙ্গভঙ্গি করে দেখালো। ও বোঝাতে চাইল কাল গভীর রাতে ঝড়ের মধ্যেই ও এই রডোডেনড্রনের বাগানের ঝোপের পাশে কাউকে লজের পেছনে সিঁড়ি বেয়ে এসে এখানে মাটি খুঁড়তে দেখেছিল। সাবাস কাঞ্চা। অরুণাভবাবু কাঞ্চার কাঁধে একটা ভরসার হাত রাখলেন। প্যাকেটটা ওনার ওভারকোটের বিশাল পকেটে চালান করে দিয়ে তিনি ইশারা করলেন কাঞ্চাকে চুপচাপ নিজের কাজ করার জন্য রান্নাঘরের দিকে চলে যেতে। কাঞ্চা মাথা নেড়ে বিড়ালের মতো নিঃশব্দে কুয়াশায় মিলিয়ে গেল। অরুণাভ লজে ঢুকে করিডোর দিয়ে মূল হলঘরের দিকে এগোলেন। লাভার ধসের খবরটা লজের বাতাসে এক তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিচ্ছিন্ন এক দ্বীপে 4 জন মানুষ আর 1 জন খুনি, সবাই একই ছাদের নিচে বন্দী। অরুণাভবাবু হলঘরে পা রাখতেই দেখলেন সেখানে এক শ্মশানে স্তব্ধতা। ফায়ারপ্লেসের আগুনটা নিভে এসেছে, কেবল কিছু কাঠকয়লা ধিকধিক করে জ্বলছে। ডক্টর সুরঞ্জন সেন সোফায় কুঁকড়ে বসে আছেন। বিক্রমজিৎ এক কোণে দাঁড়িয়ে ওনার সেই চেনা নিষ্পৃহ চোখে দেওয়ালের দিকে তাকিয়ে আছেন। আর দেবযানী সে এক অন্য একটা সোফায় বসে আগুনের অবশিষ্টাংশের দিকে তাকিয়ে আছে। ওনার চোখ দুটো যেন শূন্য। অরুণাভবাবু হলের মাঝখানে বড় টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালেন। ওনার ওভারকোটের বোতামগুলো একে একে খুললেন। ওনার এই সেই চ্যুতিহীন ভঙ্গিটাই লজের বাকি 3 জনের বুকের স্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অরুণাভবাবু প্রথমে নীরবতা ভাঙলেন। ওনার গলার স্বরে ফায়ারপ্লেসের নিস্তব্ধতা চিরে দিল। ধস নেমে লাভার মেন রোড বন্ধ হয়ে গেছে সুরঞ্জনবাবু। পুলিশের গাড়ি এখন পাহাড়ের নিচে আটকে। এই লজে পৌঁছতে ওদের অন্তত আরও 4 থেকে 5 ঘন্টা লাগবে। কথাটা শুনে ডক্টর সুরঞ্জন সেন এক ঝটকায় মাথা তুললেন, বললেন, 4-5 ঘন্টা? বাট রায়চৌধুরী মশাই, ততক্ষণে তো আমাদের মধ্যে কেউ বেঁচেই থাকবে না। ওই খুনি আমাদেরকে একে একে... খুনি নতুন করে আর কাউকে মারবে না সুরঞ্জনবাবু, কারণ খুনি যা চেয়েছিল তা সে পেয়ে গেছে। কিন্তু সে একটা জিনিস ভুলে গেছে, প্রকৃতি যেমন কাল রাতে ঝড় দিয়ে ওকে সাহায্য করেছিল, তেমন আজ দুপুরের ধস দিয়ে
প্রকৃতি ওকে এই বন্ধ খাঁচায় বন্দি করে ফেলেছে। ওর পালানোর সব পথ বন্ধ। দেবযানী চট করে একবার অরুণাভ বাবুর দিকে তাকালো। ওর চোখের মণি দুটো মুহূর্তের জন্য সংকুচিত হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। বলল, আপনি কি পরোক্ষভাবে আমাকে ইঙ্গিত করছেন রায়চৌধুরী মশাই? একটু আগে বাবার ঘরে আমি আপনাকে ইনহেলারের কথা বলছিলাম, ড্রপসের শিশিটাও আপনাকে দেখিয়েছিলাম। আপনি কি এখনো আমার উপর সন্দেহ করছেন? আমি সন্দেহের ওপর ভিত্তি করে কথা বলি না দেবযানী, আমি বিজ্ঞানের সূত্র মেনে কথা বলি। কাল রাত 2:45 সেই কাঁচ ভাঙার শব্দটা আমাদের সবার মগজে একটা বিভ্রম তৈরি করেছিল। আমরা ভেবেছিলাম লাইব্রেরিতে কাঁচের বাক্সটি যখন 2:45 ভেঙেছে, শেরিংবাবুর খুনটাও তখনই হয়েছে। কিন্তু অপরাধ বিজ্ঞান আর রাইগর মর্টিস বলছে শেরিং দর্জির মৃত্যু হয়েছিল রাত 2 থেকে 2:30-এর মধ্যে ওনার শোবার ঘরে। শোবার ঘরে? কিন্তু লাশ তো পাওয়া গিয়েছিল লাইব্রেরিতে। হ্যাঁ সুরঞ্জন বাবু, আর সেটাই ছিল খুনির আসল চাল। খুনি জানতো শেরিংবাবু ক্রনিক অ্যানজাইমার পেশেন্ট, তিনি ইনহেলার ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না। খুনি ঘরে থাকা ইনহেলারটা সরিয়ে দেয়। অরুণাভবাবু পকেট থেকে সেই প্লাস্টিকের নজলটি বের করে টেবিলের ওপর রাখলেন। গভীর রাতে বৃদ্ধের যখন তীব্র শ্বাসকষ্ট হয় তখন মরিয়া হয়ে এই ইনহেলারটা মুখে দেন, কিন্তু নজল না থাকায় ওষুধ ওনার ফুসফুসে ঢোকেনি। তিনি দমবন্ধ অবস্থায় ছটফট করতে করতে ঘরের ভেতরের দরজা দিয়ে লাইব্রেরিতে আসেন ব্যাকআপ ওষুধের খোঁজে। লাইব্রেরিতে ব্যাকআপ ওষুধের খোঁজে যখন তিনি এলেন, ঠিক তখনই তিনি খুনির শেষ ফাঁদে পা দিলেন। লাইব্রেরির টেবিলে শেরিংবাবুর একটা অতিরিক্ত ইনহেলার রাখা থাকত, যা লজের অনেকেই জানতেন। কিন্তু কাল রাতে সেই ইনহেলারটি আর 5টা সাধারণ জীবনদায়ী ওষুধের মতো ছিল না। ওটার মাউথ পিসে আগে থেকেই মাখানো ছিল একটা মারাত্মক তরল বিষ। অরুণাভবাবু টেবিলের ওপর ঝুঁকে বসলেন। ওনার চোখের মণি দুটো আগুনের শেষ শিখার মতো জ্বলছে। হলঘরের নিস্তব্ধতা যেন এবার পাথরের মতো ভারী হয়ে চেপে বসল। ডক্টর সুরঞ্জনের কপাল বেয়ে 1 ফোঁটা ঠান্ডা ঘাম নেমে এলো। দেবযানী সোফার হাতলটা এত জোরে খামচে ধরল যে ওনার আঙুলের গিঁটগুলো সাদা দেখালো। তীব্র শ্বাসকষ্টে মরিয়া হয়ে বৃদ্ধ যখন লাইব্রেরির সেই ব্যাকআপ ইনহেলারটা মুখে পুরলেন এবং জোরে জোরে একটা টান দিলেন, তখন ওষুধ ওনার ফুসফুসে পৌঁছানোর আগেই ওই বিষাক্ত রাসায়নিক ওনার মুখের ভেতরে নরম চামড়া আর লালার সংস্পর্শে চলে এলো। ওটা ওনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অবশ করে দিল, আর বৃদ্ধ ছটফট করতে করতে মেঝেতে উপুড় হয়ে পড়ে গেলেন। এবার অরুণাভ বাবু ওনার ওভারকোটের পকেট থেকে সেই নীল ক্যাপ এবং লাভা সাব সেন্টারের ড্রপসের শিশিটা পাশাপাশি রাখলেন। হ্যাঁ, খুনি অবশ্য সেখানেই থামেননি। সে জানতো পোস্টমর্টম রিপোর্টে বিষের কথা এলে পুলিশের সন্দেহ লজের ভেতরে চেনা মানুষের ওপরেই আগে যাবে। তাই সে বিষের প্রভাব সম্পূর্ণ হওয়ার পর সে ঠান্ডা মাথায় ওই প্রাচীন তিব্বতী খঞ্জরটি বৃদ্ধের পিঠে বসিয়ে দিল, যাতে প্রথম নজরে এটাকে কোনো বাইরের ডাকাত বা চোরের কাজ বলে মনে হয়। তাম্রলিপিটা চুরি করার নেপথ্যে ছিল তার জোড়া উদ্দেশ্য। একদিকে বিশাল অর্থলোভ, অন্যদিকে খুনের মোটিভটাকে একটা সাধারণ ডাকাতির রূপ দেওয়া। অরুণাভবাবুর কথা শেষ হতে না হতেই বাইরে থেকে একটা চেনা কিন্তু এই পরিস্থিতিতে সম্পূর্ণ অপ্রত্যাশিত শব্দ ভেসে এলো। পাইন বনের অন্ধকার চিরে দূর থেকে পাহাড়ি রাস্তায় সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করলো। লজের কাচের জানলাগুলো সেই আওয়াজে যেন সামান্য কেঁপে উঠল। হলঘরের প্রত্যেকেই চমকে উঠলেন। ডক্টর সুরঞ্জন স্তম্ভিত হয়ে জানলার দিকে তাকালেন। সাইরেন? কিন্তু রায়চৌধুরী মশাই যে বললেন রাস্তায় নাকি ধস নেমে গেছে, তাহলে পুলিশ এলো কি করে? অরুণাভর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি টেবিল থেকে হাত দুটো তুলে সোজা হয়ে দাঁড়ালেন। ধস নেমে মেন রোড বন্ধ হয়েছে সুরঞ্জন বাবু, কিন্তু এই লজের ঠিক পেছন দিয়ে লাভা সাব সেন্টারের দিকে যাওয়ার যে পুরনো জঙ্গল পথটা আছে সেটা এখনো সচল। আমি আজ দুপুরে কাঞ্চাকে দিয়ে ওখানকার লোকাল আউটপোস্টে একটা চিরকুট পাঠিয়েছিলাম, আর পুলিশ ধসের ওপর দিয়ে আসেনি। তারা এসেছে ওই পেছনের দুর্গম পথ ধরে, পায়ে হেঁটে আর জিপে করে। করিডোরের দিক থেকে ভারী বুটের আওয়াজ এগিয়ে আসতে লাগলো। লজের মূল কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন লাভা থানার সাব ইন্সপেক্টর থাপা
এবং ওনার সাথে আরও 3 জন সশস্ত্র পুলিশ কর্মী। ওদের রেনকোট থেকে এখনও জল ঝরছে। ইন্সপেক্টর থাপা ঘরে ঢুকেই অরুণাভকে একটা স্যালিউট ঠুকলেন। গুড ইভিনিং মিস্টার রায়চৌধুরী। আপনার মেসেজ পাওয়া মাত্রই আমরা শর্টকাট রুট ধরে রওনা দিয়েছিলাম। ধসের জন্য একটু দেরি হলো। তা বলছি, বডিটা কোথায়? বডি এখনো লাইব্রেরি ঘরেই আছে ইন্সপেক্টর থাপা। অরুণাভবাবু শান্ত গলায় বললেন। ওনার হাতটা আলতো করে মেহগনির টেবিলের ওপর রাখা প্রমাণগুলোর দিকে নির্দেশ করল। হ্যাঁ, কাল মাঝরাতে সেখানেই ঘটনাটা ঘটেছে। ইন্সপেক্টর থাপা ওনার সঙ্গের 2 জন কনস্টেবলকে লাইব্রেরি ঘরের দিকে যাওয়ার ইশারা করলেন। তারপর ঘরের বাকি 3 জন মানে দেবযানী, ডক্টর সুরঞ্জন আর বিক্রমজিৎ সিংয়ের মুখের ওপরে এক পলক চোখ বুলিয়ে নিলেন। প্রত্যেকের মুখেই তখন এক থমথমে আতঙ্ক। তাহলে আমরা এখনই বডিটা কালিম্পং মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। রাস্তা ধসে বন্ধ হয়ে গেলেও পেছনের জঙ্গলের পথ দিয়ে আমাদের অফিসাররা ধরাধরি করে বডি নিচে নামিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু মিস্টার রায়চৌধুরী, আপনার কি মনে হয় এটা কি স্রেফ একটা ডাকাতের কেস, নাকি ঘরের ভিতরে কেউ? সেটা এখনই বলা কঠিন ইন্সপেক্টর। অরুণাভ ধীর পায়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। ওনার চোখ জোড়া একবার সুরঞ্জনের কাঁপতে থাকা হাতের দিকে আর একবার জানলার পাশে থাকা দেবযানীর ফ্যাকাশে মুখের দিকে ঘুরে এলো। আইনার তদন্ত কোনো অনুমানের ওপর চলে না। টেবিলে রাখা এই জিনিসপত্রগুলো দেখুন। শেরিংবাবুর ইনহেলারের এই নজলটা ওনার বাথরুমের পাইপের আড়াল থেকে পাওয়া গেছে, আর এই নীল ক্যাপটা পাওয়া গেছে লাইব্রেরির ডাস্টবিনে, আর এই ড্রপসের শিশিটা আজ বিকেলে দেবযানী ওনার পকেট থেকে বের করেছিলেন। এইগুলো একটু ফরেন্সিকে পাঠাবেন। আমি তো শুরু থেকেই বলছি থাপা সাহেব, দেবযানীর মোটিভটাই সব থেকে বেশি স্ট্রং। সম্পত্তির জন্য ও নিজের বাবার সাথে অশান্তি করছিল, আর আজকে ওনার পকেট থেকে হার্টের ড্রপসটা বেরোচ্ছে। অরুণাভ হাত তুলে সুরঞ্জনকে থামালেন। মুখের কথায় অপরাধী চেনা যায় না ডাক্তারবাবু। ইন্সপেক্টর থাপা, এই ওষুধের শিশি, ইনহেলার ক্যাপ আর এই সবচেয়ে বড় কথা হলো কালো প্যাকেটে থাকা রক্তমাখা সার্জিক্যাল গ্লাভস এবং ঐতিহাসিক তাম্রলিপি, এই সবকটি এখনই সিল করে দিন। এগুলিকে যত দ্রুত সম্ভব ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাতে হবে, আর আমাদের অপেক্ষা করতে হবে শেরিংবাবুর দেহের ময়নাতদন্ত রিপোর্ট আসা পর্যন্ত। ঠিক বলেছেন। পাহাড়ে এই ধসের মধ্যে কাউকে এখনই অ্যারেস্ট করা যাবে না, তবে এই লজের বাইরেও কেউ পা বাড়াতেও পারবে না। কনস্টেবল, বডি নিয়ে বেরোনোর ব্যবস্থা করো, আর এই জিনিসগুলোকে সিজার লিস্টে এন্ট্রি করে প্যাকেটে প্যাক করো। মহাকাল লজের হলঘরের এক অদ্ভুত ভারী নীরবতা নেমে এলো। পুলিশ এসে শেরিং দর্জির চাদরে ঢাকা দেহটা যখন স্ট্রেচারে করে পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাচ্ছিল, দেবযানীর চোখ দিয়ে নিঃশব্দে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ডক্টর সুরঞ্জন সেন সোফার এক কোণে বসে কপাল ঘষতে লাগলেন, আর বিক্রমজিৎ জানলার কাছে হাত দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। পরের দিন ভোরবেলা প্রকৃতির তাণ্ডব কিছুটা কমলেও লাভার আকাশ তখনও মেঘলা। শেরিং দর্জির নশ্বর দেহটা ময়নাতদন্তের জন্য কালিম্পং মহাকুমা হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছে। অরুণাভ আর ইন্সপেক্টর থাপা মর্গের বাইরে দীর্ঘ করিডোরে অপেক্ষা করছিলেন। ওখানকার বাতাসে তখন কার্বলিক অ্যাসিড আর চুন ব্লিচিংয়ের একটা কড়া গন্ধ। বিকেলের দিকে ময়নাতদন্তের ঘর থেকে বেরিয়ে এলেন সরকারি সার্জন ডাক্তার P.K. ছেত্রী। ওনার হাতের ক্লিপবোর্ডে তখন শেরিংবাবুর মৃত্যুর প্রথম বৈজ্ঞানিক নথি। ডক্টর ছেত্রী ওনার চশমাটা চোখের ওপর ঠিক করতে করতে বললেন, মিস্টার রায়চৌধুরী, কেসটা কিন্তু যতটা সহজ ভাবা হয়েছিল ততটা কিন্তু নয়। কি বলছে রিপোর্ট? বৃদ্ধের পিঠে যে তিব্বতী খঞ্জরের আঘাতটা আছে সেটা কিন্তু ওনার মৃত্যুর আসল কারণ নয়। ডক্টর ছেত্রীর এই কথায় ইন্সপেক্টর থাপা চমকে উঠলেন। ডক্টর ছেত্রী বলতে লাগলেন, খঞ্জর বসার ক্ষতস্থান থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হওয়ার কথা ছিল তা হয়নি। অর্থাৎ হার্ট পাম্প করা বন্ধ করে দেওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট পরে ওই খঞ্জরটা ওনার পিঠে বসানো হয়েছে। ওনার মৃত্যুর আসল কারণ ডিজিটালিস টক্সিসিটি এবং তীব্র অ্যাসফিক্সিয়া, অর্থাৎ দম বন্ধ হয়ে যাওয়া। ওনার লালা এবং শ্বাসনালীর উপরিভাগে
এক তীব্র বিষাক্ত তরল রাসায়নিকের অবশিষ্টাংশ পাওয়া গেছে, যা ওনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অবশ করে ফুসফুস স্তব্ধ করে দিয়েছিল। তার মানে বিষ প্রয়োগ করা হয়েছিল। ইন্সপেক্টর থাপা খাতা বের করলেন। হ্যাঁ, আর সেই বিষটা কোনো খাবারের মাধ্যমে নয়, ওনার শ্বাসনালী দিয়ে শরীরে ঢুকেছে। খুব সম্ভবত ইনহেলারের মাউথপিসে বিষটা মাখানো ছিল। এখন আপনাদের দেখতে হবে এই ডিজিটালিস বিষ লাভার এই পাহাড়ি এলাকায় কার কাছে পাওয়া সম্ভব। শেরিং দর্জির বডির এই চাঞ্চল্যকর পোস্টমর্টম রিপোর্টের পর কেটে গেছে আরও 3টে দিন। ধস সরিয়ে লাভার রাস্তা তখন পুরোপুরি স্বাভাবিক হয়নি। লজের ভেতরেই 4 জন মানুষকে কড়া নজরে আটকে রাখা হয়েছে। এরই মধ্যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে একটা বিশেষ শিলমোহর করা বড় খাম এসে পৌঁছলো ইন্সপেক্টর থাপার অস্থায়ী ক্যাম্পে। অরুণাভবাবু তখন থাপা সাহেবের ঘরের কাঠের চেয়ারটায় বসে নিজের পাইপটা পরিষ্কার করছিলেন। ইন্সপেক্টর থাপা কম্পিত হাতে খামটা ছিঁড়লেন। রিপোর্টের পাতাগুলোর ওপর চোখ বোলাতেই ওনার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। ওনার কপালে উত্তেজনার ঘাম জমল। মিস্টার রায়চৌধুরী, আমাদের ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে, আর এখানে যা লেখা আছে তাতে তো পুরো কেসটাই উল্টে দিল। দৃষ্টির দয়া বলুন ইন্সপেক্টর, বাগান থেকে উদ্ধার হওয়া ওই রক্তমাখা গ্লাভস আর ঐতিহাসিক তাম্রলিপিটার ব্যাপারে ল্যাব কি বলছে? ইন্সপেক্টর থাপা রিপোর্টের পাতাগুলো টেবিলের ওপর মেলে ধরলেন। ওনার আঙুলটা রিপোর্টের একটা বিশেষ লাইনের ওপর এসে থামল। থাপা সাহেব চশমাটা নাকের ওপর ভালো করে বসিয়ে নিয়ে বললেন, প্রথম আসি ওই রক্তমাখা সার্জিক্যাল গ্লাভসের কথায়। ল্যাব টেকনিশিয়ানরা গ্লাভসের ভেতরের অংশ থেকে খামের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছিলেন। রিপোর্টে পরিষ্কার লেখা আছে সেই ডিএনএ প্রোফাইল কোনো মহিলার নয়, অর্থাৎ দেবযানী এই গ্লাভস পরে খুন বা চুরি কিছুই করেনি। এই ডিএনএ একজন পুরুষের। অরুণাভবাবু ধোঁয়ার একটা ছোট বল বাতাসে ভাসিয়ে শান্ত গলায় বললেন, এটা আমি আগেই আন্দাজ করেছিলাম। আর ওই ঐতিহাসিক তাম্রলিপিটার ওপর কোনো সুপ্ত আঙুলের ছাপ বা লেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে কি? পাওয়া গেছে মিস্টার রায়চৌধুরী, আর ওটাই আসল মোচড়। তাম্রলিপিটির তামাটে পাতের ওপর একটা আংশিক আঙুলের ছাপ পাওয়া গেছে। ল্যাবের এক্সপার্টরা আমাদের পাঠানো 4 জন সন্দেহভাজনের হাতের ছাপের নমুনার সাথে ওটা মিলিয়ে দেখেছেন। ওটা ডক্টর সুরঞ্জন সেনের বুড়ো আঙুলের ছাপ। আর ওই লাভা সাব সেন্টারের ডিজিটাল স্ট্রিপসের শিশিটা, ওটার ওপর কার আঙুলের ছাপ আছে? ওটার গায়ে কোনো স্পষ্ট আঙুলের ছাপ নেই, ওটা খুব সাবধানে মুছে ফেলা হয়েছিল। কিন্তু সাব সেন্টারের ইস্যু রেজিস্টার ঘেটে দেখা গেছে এই নির্দিষ্ট ব্যাচের ডিটেলাইজ ড্রপসটি গত সপ্তাহে ওখানকার লোকাল ডাক্তার হিসাবে ডক্টর সুরঞ্জন সেনী নিজের প্রেসক্রিপশনের জন্য ইস্যু করিয়েছিলেন। আর আপনি যে ইনহেলার মাউথপিসটি দিয়েছিলেন তার মধ্যেই বিষের সন্ধান পাওয়া গেছে। আর এই বিষ আর হার্টের ড্রপসে যে বিষটা রয়েছে দুটোই সেম। থাপা সাহেব সোজা হয়ে দাঁড়ালেন। মিস্টার রায়চৌধুরী, সব প্রমাণ তো এবার ওনার দিকেই যাচ্ছে। আমরা কি এখনই মহাকাল লজে গিয়ে সুরঞ্জন সেনকে গ্রেপ্তার করব? গ্রেপ্তার তো অবশ্যই করবেন ইন্সপেক্টর, কিন্তু একটু সাবধানে। হ্যাঁ, ডক্টর সুরঞ্জন কিন্তু অত্যন্ত চতুর এবং ঠান্ডা মাথার মানুষ। সে যখন বুঝতে পারবে যে ওনার তৈরি করা জাল ওনার নিজের গলাতেই চেপে বসেছে, তখন সে শেষ কামড় দেওয়ার চেষ্টা করতে পারে। চলুন লজে যাওয়া যাক। ঠিক তখনই হন্তদন্ত হয়ে অফিসার থাপার কেবিনে ঢুকলো মহাকাল লজের কেয়ারটেকার কাঞ্চা। হাতে একটা মোটা খাতা। বোবা কাঞ্চার চোখে মুখে এক তীব্র উত্তেজনা। সে খাতাটা টেবিলের ওপর রেখেই অরুণাভবাবুর হাত ধরে এক নাগারে কিছু একটা ইশারা করতে লাগলো। আরে কাঞ্চা, কি হয়েছে? আরে এটা তো লজের বোর্ডারদের রেজিস্টার খাতা। অরুণাভবাবু ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে গেলেন। তিনি খাতাটা টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বললেন, থাপা সাহেব, আমি বলেছিলাম না, অপরাধী যতই চতুর হোক না কেন সে তার অজান্তেই নিজের একটা না একটা ডিজিটাল ফুটপ্রিন্ট ফেলে যায়। আর প্রকৃতি তাকে ধরার জন্য কাঞ্চার মতো সজাগ চোখ তৈরি করে রাখে। কাঞ্চা যেটা এনেছে সেটা আসলে ডক্টর সুরঞ্জনের সাজানো নিখুঁত অ্যালিবাইয়ের কফিনে শেষ পেরেক।
বাইরে তখন উত্তরবঙ্গের ঝোড়ো হাওয়া আর অবিশ্রান্ত বৃষ্টির দাপট কিছুটা কমে এসেছে, কিন্তু লাভার সেই চেনা কুয়াশার চাদরটা যেন আরো জাঁকিয়ে বসেছে। পাহাড়ের খাঁজে খাঁজে অন্ধকার আর ধোঁয়াটে বাষ্প এমনভাবে মিশে গেছে যে হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না। পুলিশের জিপটা যখন হেডলাইটের হলুদ আলোয় কুয়াশা চিরে মহাকাল লজের নুড়ি বেছানো রাস্তায় এসে থামল, তখন চারপাশটা নিঝুম, থমথমে। পাইন বনের মাথা থেকে টুপটুপ করে বৃষ্টির জল পড়ার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। অরুণাভবাবু আর ইন্সপেক্টর থাপা ভারী বুটের শব্দ তুলে হলের বিশাল আকার কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন। হলঘরের ভেতরের আবহাওয়াটা বাইরের পাহাড়ি ঠান্ডার চেয়েও হিমশীতল, যেন এক অদৃশ্য আতঙ্কের পারদ নেমে গেছে হিমাঙ্কের নিচে। ফায়ারপ্লেসের আগুনটা কখন নিভে যে ছাই হয়ে গেছে সেটা কেউ খেয়াল করেনি। সোফায় একে একে বসে আছেন দেবযানী চ্যাটার্জি আর প্রাক্তন সেনা কর্মকর্তা বিক্রমজিৎ সিং। 4 দিনের এই অন্তহীন গৃহবন্দী দশা বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা আর প্রতিনিয়ত সন্দেহের তীর ওনাদের চোখে মুখে এক চরম মানসিক অবসাদ এনে দিয়েছে। আর ডক্টর সুরঞ্জন সেন হলঘরের এক কোণে দাঁড়িয়ে বড় জানলাটা দিয়ে বাইরের জমাট অন্ধকারের দিকে তাকিয়ে কিছু একটা গভীর মনে ভাবছিলেন। ওনার ডান হাতটা ওনার কোটের পকেটের ভেতর শক্ত করে গোঁজা ছিল। অরুণাভবাবু ধীর পরিমাপ করা পায়ে হলঘরের মাঝখানের মেহগনি টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, আপনার সাথে জরুরি কথা আছে ডক্টর সেন। ফরেন্সিক ল্যাব থেকে শেরিং দর্জির পোস্টমর্টেম ও সব এভিডেন্সের ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে, আর সেই রিপোর্টের প্রতিটি লাইন আপনার সাজানো নিখুঁত গল্পটাকে এক নিমেষে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। ওনার গলার স্বর ফায়ারপ্লেসের ছাই উড়িয়ে দেওয়া ঠান্ডা হাওয়ার মতোই শোনালো। ডক্টর সুরঞ্জন সেন এক ঝটকায় জানলা থেকে ঘুরে দাঁড়ালেন। ওনার চশমার কাঁচের আড়ালে মণি দুটো মুহূর্তের জন্য সংকুচিত হলো, কিন্তু ওনার মুখে এক কৃত্রিম আত্মবিশ্বাসের মুখোশ ধরে রাখার চেষ্টা করে বললেন, কিসের রিপোর্ট রায়চৌধুরী মশাই? ল্যাব কি বলছে? দেবযানী তো তবে... না ডক্টর সেন, ল্যাব দেবযানীকে নয়, এই অপরাধের মূল নকশাকারকে চিহ্নিত করেছে। খুব মন দিয়ে শুনুন ফরেন্সিক সায়েন্স আর পোস্টমর্টম রিপোর্ট ঠিক কী বলছে। ইন্সপেক্টর থাপা ভেবেছিলেন শেরিংবাবুর পিঠে খঞ্জর বসানোর ফলেই ওনার মৃত্যু হয়েছে, কিন্তু ফরেন্সিক প্যাথোলজিস্টদের রিপোর্ট অন্য কথা বলছে। লাশের পেশির শক্ত ভাব বা রাইগার মর্টিস বা লিভার মর্টিসের অবস্থান খতিয়ে দেখে ডাক্তাররা নিশ্চিত হয়েছেন যে শেরিংবাবুর মৃত্যু রাত 2:45 কাঁচ ভাঙার শব্দের অন্তত 15 থেকে 20 মিনিট আগে হয়েছিল। অর্থাৎ ওনার মৃত্যু হয়েছিল 2:20 কিংবা 25-এর মধ্যে। ওনার ফুসফুস এবং শ্বাসনালীর ভেতরে তীব্র কনজাংশন পাওয়া গেছে, যা প্রমাণ করছে ওনার চরম শ্বাসকষ্ট হয়েছিল। ওনার শোবার ঘরে ইনহেলার আগে থেকেই লুকিয়ে রাখা হয়েছিল। ওনার পাকস্থলী এবং রক্তের নমুনায় অত্যন্ত উচ্চ মাত্রায় ডিক্সকিন বা ডিজিটালিশ বিষের উপস্থিতি পাওয়া গেছে। লাইব্রেরি ঘরের ব্যাকআপ ইনহেলার মাউথপিসে এই বিষাক্ত তরল মাখানো ছিল। শ্বাসকষ্ট মরিয়া হয়ে বৃদ্ধ যখন ওই বিষাক্ত ইনহেলারে টান দেন, তখন ওনার ফুসফুস হয়ে বিষ সরাসরি রক্তে মিশে যায়। রিপোর্টে পরিষ্কার লেখা আছে, শেরিংবাবুর পিঠে যখন তিব্বতী খঞ্জরটি বসানো হয় তখন ওনার শরীরে কোনো রক্তচাপ বা হার্টবিট ছিল না। ক্ষতস্থান থেকে রক্ত চুইয়ে পড়ার ধরন প্রমাণ করে তিনি মারা যাওয়ার অন্তত 15 মিনিট পর ওনার পিঠে খঞ্জরটি বসানো হয়েছিল। অর্থাৎ পুরো বিষটাকে ডাকাতি বা বাইরের লোকের দ্বারা খুন প্রমাণ করার জন্য এটি সাজানো একটি নাটক। এবার আসি এভিডেন্সে। বাগান থেকে উদ্ধার হওয়া ওই রক্তমাখা গ্লাভসটির ভেতরের অংশ থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘামের নমুনা সংগ্রহ করে ডিএনএ প্রোফাইলিং করেছিলেন। রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে, দ্য ডিএনএ প্রোফাইল ম্যাচ দ্য মেল ইন্ডিভিজুয়াল নট আ ফিমেল, এবং সেই ডিএনএ স্ট্রেন হুবহু মিলে গেছে আপনার ডিএনএ প্রোফাইলের সাথে ডক্টর সেন। কারণ ওই গ্লাভসটি আপনি এর আগেও ব্যবহার করেছিলেন এবং আপনার অজান্তেই ওটার ভেতরে আপনার ত্বকের কোষ লেগেছিল। কিন্তু গ্লাভসের বাইরের অংশে যেখানে শেরিংবাবুর রক্তের দাগ লেগে আছে সেখানে পাওয়া গেছে টাচ ডিএনএ। আর সেই
এপিথেলিয়াল কোষের ডিএনএ প্রোফাইলটি কোনো পুরুষের নয়, সেটি দেবযানী চ্যাটার্জির। অর্থাৎ গ্লাভসটি আপনার হলেও খুনের রাতে ওটা হাতে গলিয়ে শেরিং দর্জিকে খুনটা করা হয়েছিল এবং সেটা করেছিল দেবযানী নিজে, আর সম্পূর্ণ দোষটা আপনার ওপর চাপাতে চেয়েছিল। আর যে অমূল্য তাম্রলিপি চুরির জন্য এই নৃশংস প্ল্যান করা হয়েছিল তার তামাটে পাতের ওপর কেমিক্যাল প্রয়োগ করে একটি সুপ্ত আঙুলের ছাপ উদ্ধার করা হয়েছে। ল্যাবের এক্সপার্টরা মিলিয়ে দেখেছেন ওটা ডক্টর সুরঞ্জন সেনের ডান হাতের বুড়ো আঙুলের ছাপ। কি ছকটা এবার বুঝতে পারছেন তো ডক্টর সেন? ল্যাবের এই রিপোর্ট প্রমাণ করছে যে দেবযানী নিজে গ্লাভস পরে বৃদ্ধের পিঠে খঞ্জর বসিয়েছিল ঠিকই, কিন্তু ওটা করার জন্য ও আপনার ব্যবহৃত গ্লাভস ঘর থেকে চুরি করেছিল। আর তাছাড়া লাইব্রেরি ঘরের মেঝেতে আর জানলার কার্নিশে যে দুটি অদ্ভুত ক্লু পাওয়া গিয়েছিল, আপনার নামের ওই হার্ট অ্যাটাকের ওষুধের প্রেসক্রিপশন আর বিক্রমজিৎ বাবুর স্কেচ বুকের ছেঁড়া পাতা, ওগুলো কিন্তু দেবযানী ওখানে অত্যন্ত চতুরতার সাথে সাজিয়ে রেখেছিল। হলঘরের ঝাড়লণ্ঠনের হলদে আলোয় ডক্টর সুরঞ্জনের ফ্যাকাশে মুখটা এবার যেন আরও কুঁকড়ে গেল। ওনার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম এবার গাল বেয়ে ওনার কোটের কলারের ওপর টুপ টুপ করে ঝরে পড়ছে। ওনার ডান হাতটা কোটের পকেটের ভেতরে তখনও এক মরণপণ শক্তিতে কিছু একটা আঁকড়ে ধরে কাঁপছিল। অরুণাভ ওনার হাতের রিপোর্টের পাতাগুলো মেহগনি টেবিলের ওপর আলতো করে নামিয়ে রেখে বলতে লাগলেন, কি ডক্টর সেন, দেবযানীকে আপনি নিজের হাতের পুতুল ভেবেছিলেন, তাই না? আর শুধু তাই নয়, মেয়েটাকে দিনের পর দিন মানসিকভাবে নির্যাতন করে এমন এক জায়গায় নিয়ে গেছেন যে ভেবেছিলেন আপনার তৈরি করা ছকের বাইরে ও এক পাও ফেলবে না। আপনি দেবযানীকে ব্রেন ওয়াশ করে বৃদ্ধ শেরিং দর্জিকে দুনিয়া থেকে সরানোর রাস্তা তো তৈরি করলেন, কিন্তু অতি চালাকের গলায় যে শেষ পর্যন্ত মরণ ফাঁস আটকে যায় তা আপনি ভাবেননি। অরুণাভ বাবু এবার দেবযানীর দিকে ঘুরে তাকালেন। ওনার দৃষ্টি যেন ধিলানের মতো বেঁকে গেল। ডক্টর সেনের পরিকল্পনা ছিল একতরফা, ও চেয়েছিল পুরো খুনের দায়টা তোমার ঘাড়ে চাপিয়ে দিতে। কিন্তু দেবযানী, তুমিও নিজেকে বাঁচানোর জন্য আর এদের দুজনকে একসাথে ফাঁসানোর জন্য এক মারাত্মক প্রতি আক্রমণের ছক কষেছিলে। তুমি সুরঞ্জনের ব্যাগ থেকে ওনার ওই প্রেসক্রিপশনটা শুধু চুরিই করনি, ওটা যত্ন করেও রেখে দিয়েছিলে লাশের পাশে ফেলার জন্য। আর বিক্রমজিৎ বাবু যখন লজের বারান্দায় বা বাগানে একা স্কেচ করতেন, তখন ওনার অলক্ষ্যে ওনার চারকোল স্কেচবুক থেকে ওই পাতাটা তুমিই ছিঁড়ে নিয়েছিলে, যাতে লাইব্রেরির জানলার কার্নিশে ওটা আটকে গিয়ে পুলিশকে বোঝানো যায় যে খুনি আসলে বিক্রমজিৎ সিং, যে আগে থেকেই লাইব্রেরির ভেতরে স্কেচ বানিয়ে ডাকাতির ছক কষেছিল। একদিকে যেমন সুরঞ্জন চেয়েছিল তোমাকে ভাসাতে, ঠিক তেমনই তুমি নিজে সম্পূর্ণ আড়ালে রেখে সুরঞ্জন আর বিক্রমজিৎ এদের দুজনকেই এই জালে জড়িয়ে দিতে চেয়েছিলে, তাই তো? মিথ্যে মিথ্যে! কিসের ভিত্তিতে আপনি এসব আষাঢ়ে গল্প বলছেন? হ্যাঁ, ডক্টর সুরঞ্জন সেন এক পা পিছিয়ে গেলেন। অরুণাভ বাবু ওনার ওভারকোটের পকেট থেকে সেই ওষুধের শিশিটা বের করে টেবিলের ওপর রাখলেন। তারপর বললেন, গল্প নয় ডক্টর সেন, এবার আসি এই খুনের আসল হাতিয়ার, সেই মারাত্মক ডিজিটালিশ বিষের কথায়। লাভা সাব সেন্টার থেকে এই নির্দিষ্ট ব্যাচের ডিজিটালিশ ড্রপটি যে আপনি নিজের প্রেসক্রিপশনের জন্য ইস্যু করিয়েছিলেন এবং সেটা আপনি যে দেবযানীকে এনে দিয়েছিলেন তার অকাঠ্য প্রমাণ আছে। সাব সেন্টারে ইস্যু রেজিস্টারে থাকা আপনার এবং ফরেন্সিকে পাওয়া আপনার হাতের সূক্ষ্ম কেমিক্যাল ট্রেস থেকে আপনি দেবযানীকে এই বিষটা সরবরাহ করেছিলেন। অরুণাভ এবার দেবযানীর দিকে ওনার গলার স্বরটা গম্ভীর করে বললেন, বিষটা সুরঞ্জন তোমাকে দিলেও তুমি অত্যন্ত মস্ত বড় একটা ভুল করে ফেলেছিলে দেবযানী। খুনের রাতে শেরিংবাবুর ইনহেলারের ক্যাপে বিষ মাখানোর পর ওই ড্রপসের শিশিটা তুমি তাড়াহুড়োয় বা ভুলবশতই হতে পারে নিজের কুর্তার পকেটেই রেখে দিয়েছিলে। পরের দিন দুপুরে যখন তুমি বুঝতে পারলে যে ওটা নিজের কাছে রাখা চরম বিপজ্জনক, তখন তুমি ওটা শেরিংবাবুর শোবার ঘরে আলমারির নিচে লুকিয়ে ফেলার জন্য ওই ঘরে ঢুকেছিলে। কিন্তু ব্যাড লাক, ঠিক সেই মুহূর্তেই আমি ওই ঘরে পৌঁছে যাই, ফলে ওটা লুকানোর আর কোনো সুযোগ তোমার কাছে ছিল না। আর তাই চরম বুদ্ধিমত্তা দেখিয়ে তুমি নিজেই ওটা আমার হাতে তুলে দিয়ে সুরঞ্জনের ওপর দোষ চাপানোর একটা শেষ চেষ্টা করলে। কিন্তু তুমি জানতে না, ততক্ষণে কাঞ্চা আর লাইব্রেরির ওই গোপন স্পাই ক্যামেরা তোমাদের দুজনের ভাগ্যই নির্ধারণ করে ফেলেছে।
দেবযানী সোফার হাতলটা ছেড়ে এবার এক পা পিছিয়ে গেল। ওর এতক্ষণের ফ্যাকাশে ভীত মুখাবয়ব নিমেষের মধ্যে এক হিংস্র রূপ ধারণ করল। অরুণাভ বলে চলল, স্পাই ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে তুমি শেরিং দর্জিকে খুন করছো। খুন করার পর ইনহেলারের ক্যাপটা তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলেছো, আর মাউথপিসটা তুমি দর্জির বাথরুমে লুকিয়েছিলে। যদিও এই মাউথপিস লোকানোর প্রমাণ নেই, তবে আমার আন্দাজ মাত্র, তবে এটাতেও কোনো ভুল নেই আই গেস। ভাবছেন তো সুরঞ্জন বাবু, এই নিরীহ অধ্যাপকের মুখোশ পরে পর্দার আড়ালে বসে যে পুতুল খেলা আপনি খেলছিলেন, তার সুতোটা আমি টেনে ধরলাম কি করে? আপনার আর এই দেবযানীর রুদ্ধদ্বার চক্রান্তের কথা আমি জানলাম কোন সূত্রে? আপনি বোধহয় ভুলে গেছেন ডক্টর সেন, এই শতাব্দী প্রাচীন মহাকাল লজের প্রতিটি কোণ কিন্তু একজনের নখদর্পণে। এই লজের কেয়ারটেকার কাঞ্চা জন্ম থেকেই বোবা হতে পারে, কিন্তু ঈশ্বর ওকে এক অলৌকিক শ্রবণ শক্তি দিয়েছেন। এই লজের কোথায় কোন কোণে কি হচ্ছে সবটা তার নখদর্পণে। গত 3 সপ্তাহ ধরে প্রতিদিন গভীর রাতে যখন লজের বাকি সবাই ঘুমিয়ে পড়তো, তখন লাইব্রেরির পেছনের ওই অন্ধকার বারান্দায় কিংবা রডোডেনড্রনের ঝোপের আড়ালে ডেকে আপনি দেবযানীকে কি কি বলতেন তা কাঞ্চা একাধিকবার শুনেছে। আপনি খুব সূক্ষ্মভাবে ওর মনে একটা তীব্র নিরাপত্তাহীন বিষ ঢুকিয়ে দিয়েছিলেন। আপনি ওনাকে প্রায় মানসিকভাবে বিষে দিয়ে বলতেন, দেবযানী, তুমি সির্ফ একটা কুড়িয়ে পাওয়া মেয়ে, শেরিং দর্জির পালিত মেয়ে তুমি। বুড়ো ভীষণ খামখেয়ালি। ওর শেষ সময় ওর কোটি টাকার সম্পত্তির এক কানা করিও তোমার উইলে দিয়ে যাবে না। সব টাকা কোনো একটা তিব্বতী ট্রাস্টকে দান করে দিয়ে চলে যাবে। তোমাকে একেবারে রাস্তায় বসিয়ে দেবে। তখন কোথায় গিয়ে দাঁড়াবে তুমি? হ্যাঁ, তার চেয়ে তুমি আমার সাথে হাতটা মেলাও। তাম্রলিপিটা আমাকে সরিয়ে দিতে সাহায্য করো, বদলে আমি তোমাকে কলকাতায় ফ্ল্যাট আর প্রচুর টাকা দেব। দিনের পর দিন, রাতের পর রাত এই একই মানসিক চাপ আর ভবিষ্যতের ভয়ঙ্কর অন্ধকার দেখিয়ে আর ব্রেন ওয়াশ করে ওই শান্ত সরল মেয়েটাকে আপনি একেবারে কোণ ঠাসা করে ফেলেছিলেন। ওকে বাধ্য করেছিলেন নিজের বাবাকে খুন করতে। আপনার আসল খেলা তো অনেক আগে থেকেই শুরু হয়েছিল সুরঞ্জন বাবু। সপ্তাহখানিক এখানে কাটিয়েও যখন আপনি দেখলেন যে শেরিং দর্জি কোনোভাবেই ওনার তাম্রলিপি কাউকে ছোঁয়া তো দূরের কথা, মানে দেখতেও দিচ্ছে না, আপনি হাল ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে গিয়েছিলেন। আপনার ধারণা ছিল দেবযানীর মনে যে বিষাক্ত ভাবনা ও ভয়ের বিষ আপনি পুঁতে এসেছেন তাতেই কাজ হবে, এবং দেবযানী পরে কোনো না কোনোভাবে ওটা চুরি করে আপনার কাছে কলকাতায় পৌঁছে দেবে। কিন্তু আপনার সেই পরিকল্পনায় জল ঢেলে দিল কয়েকদিন আগের একটা ফোন কল। কলকাতায় বসে দেবযানী যখন আপনাকে ফোনে ছটফট করতে করতে জানালো, সুরঞ্জন বাবু, আর সময় নেই। বাবা সিদ্ধান্ত নিয়েছেন ওই অমূল্য তাম্রলিপি আগামীকাল সকালেই তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসারদের হাতে তুলে দেবেন। ব্যাস, সেটা শুনেই আপনার পায়ের তলার মাটি সরে গেল। আপনি বুঝলেন ওটা একবার সরকারি দপ্তরে চলে গেলে আপনার কোটি টাকার গুপ্তধনের স্বপ্ন চিরতরে ধুলোয় মিশে যাবে। তাই আপনি আর এক মুহূর্ত দেরি না করে ওই রাতেই তড়ি ঘড়ি আবার কলকাতায় পাট চুকিয়ে লাভায় ফিরে এলেন। কি ভাবছেন এত কিছু কি করে জানলাম, তাই তো? দেখুন, শেরিং দর্জির খুনের পর আপনি যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার নাটক করছিলেন, আমি আর ইন্সপেক্টর থাপা কিন্তু বসেছিলাম না। আপনাকে কোনো আঁচ না দিয়ে আমরা দুজনে গোপনে ইনভেস্টিগেশন চালাচ্ছিলাম, আর সেই তদন্তেই আপনার সাজানো অ্যালিবাইয়ের দেওয়াল তাসের মতো ভেঙে পড়ে। প্রথমত, লজের রেজিস্টার খাতায় স্পষ্ট লেখা আছে 4 মে আপনি এখান থেকে অফিসিয়ালি চেক আউট করেছিলেন, কিন্তু ঠিক তার 4 দিন পরেই আপনি আবার ফিরে আসেন। আর যেদিন আপনি ফিরেছিলেন সেই দিনই আমার সাথে আপনার ট্রেনে দেখা হয়। এবার দ্বিতীয়ত, আমার অনুরোধে ইন্সপেক্টর থাপা যখন ভারতীয় রেলের অফিসিয়াল নথিপত্র আর ডেটাবেস চেক করালেন, তখন ওখান থেকে ওনার আপনার আসল গতিবিধি ধরে ফেললেন। রেলের সেই অফিসিয়াল নথিপত্রে স্পষ্ট দেখা যাচ্ছে ডক্টর সুরঞ্জন সেনের নামে গত সপ্তাহে শিয়ালদাহ থেকে নিউম্যাল জাংশনের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের একটি কনফার্ম এসি 2 টায়ারের টিকিট বুকিং ছিল, এবং আপনি ওই ট্রেনেই ট্রাভেল করেছেন। হ্যাঁ, শুধু তাই নয়, কালিম্পং চেকপোস্টে সরকারি গাড়ি ট্র্যাকিং সিস্টেম থেকে জানা গেছে নিউম্যাল জংশনে নেমে আপনি একটা লোকাল ট্যাক্সি ভাড়া করে সোজা লাভায় চলে আসেন।
সবকিছুর প্রমাণ আমাদের কাছে আছে সুরঞ্জন বাবু। দেবযানী এবার সুরঞ্জনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। আমি তোমায় বিশ্বাস করেছিলাম সুরঞ্জন, তুমি আমায় বুঝিয়েছিলে বাবা মরে গেলে ওই কোটি টাকার তিব্বতী তাম্রলিপির আসল দাবিদার আমি হব। তুমি আমাকে এই বিশেষ শিশি এনে দিয়ে বলেছিলে ওনার ইনহেলারে মাখিয়ে দিতে, হ্যাঁ? কিন্তু তুমি আমার অজান্তেই নিজের পিঠ বাঁচানোর পর তৈরি করে রেখেছিলে, শয়তান! ডক্টর সুরঞ্জন সেন বুঝতে পারলেন ফরেন্সিক এই নিরেট রিপোর্টের সামনে দাঁড়িয়ে ওনার সমস্ত বুদ্ধির দেওয়াল বালির বাঁধের মতো ভেঙে গেছে। পকেটের ভেতর থেকে ওনার ডান হাতটা এক ঝটকায় বেরিয়ে এলো, আর ওনার আঙুলের ফাঁকে আগুনের মতো চকচক করে উঠল একটা ছোট্ট রিভলভার। ও সোজাসুজি ওটা তাক করলো অরুণাভর দিকে। ওনার গলার স্বর এবার এক উন্মাদ পিশাচের মতো শোনালো। সব শেষ করে দিলেন রায়চৌধুরী মশাই, সব শেষ করে দিলেন তো? ওই তাম্রলিপিটার জন্য আমি নিজের ক্যারিয়ার, নিজের মান সম্মান সব বাজি রেখেছিলাম, আপনি সবটা শেষ করে দিলেন। ওটার পেছনে কোটি কোটি টাকার গুপ্তধনের সন্ধান আছে। কেউ এক পাও এগোবে না, এক পা এগোলে কিন্তু আমি সবাইকে শেষ করে দেবো। কিন্তু ডক্টর সুরঞ্জন ওনার কাঁপা কাঁপা আঙুলে ট্রিগারটা চাপার আগেই এতক্ষণ ফায়ারপ্লেসের পাশে নিষ্পন্দ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা প্রাক্তন সেনা কর্মকর্তা বিক্রমজিৎ সিং চিতাবাঘের ক্ষিপ্ততায় সুরঞ্জনের ওপর ঝাঁপিয়ে পড়ল। বিক্রমজিৎ বাবু 1 সেকেন্ড সময় নষ্ট না করে সুরঞ্জনের হাত থেকে দুটো পিঠ মোড়া করে লক করে চেপে ধরলেন। সাবাস বিক্রমজিৎ বাবু, একদম সঠিক সময় সঠিক নিশানায় আঘাত। ইন্সপেক্টর থাপা এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে হাতকড়া বের করে এগিয়ে গেলেন। হাতকড়ার সেই তীক্ষ্ণ ধাতব শব্দটা মহাকাল লজের হলঘরে শেষ জবনিকা টেনে দিল। সুরঞ্জন আর দেবযানী দুজনেই এবার সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়লেন। অরুণাভ শান্ত গলায় টেবিল থেকে ওনার পাইপটা তুলে নিয়ে বললেন, হ্যাঁ ইন্সপেক্টর থাপা, আপনার ডিউটি করুন। ডক্টর সুরঞ্জন এবং দেবযানী চ্যাটার্জি এদের দুজনকে গ্রেপ্তার করুন শেরিং দর্জির খুনের যৌথ চক্রান্ত ও প্রাচীন সম্পদ চুরির অপরাধে। একজন এই খুনের বিষাক্ত মগজ, আর একজন সেই মগজের হাত, যারা একে অপরকে ফাঁসাতে গিয়ে আজ নিজেদের তৈরি করা অন্ধকারের খাঁচায় নিজেরাই বন্দী হয়ে গেলেন। সুরঞ্জন আর দেবযানীকে নিয়ে অফিসার থাপা বেরিয়ে গেলেন। বিক্রমজিৎ সিং ওনার ওভারকটের পকেট থেকে একটা নতুন সিগারেট বের করে ধরালেন। ওনার মুখের সেই চেনা নিষ্পৃহ ভাবটা আবার ফিরে এসেছে। তিনি একটা লম্বা ধোঁয়ায় টান দিয়ে অরুণাভ বাবুর দিকে তাকালেন, বললেন, মিস্টার রায়চৌধুরী, স্বীকার করতে বাধা নেই, খুনের রাতে জানলার কার্নিশে আমার স্কেচ বুকের পাতাটা দেখে আমি নিজেও এক মুহূর্তের জন্য চমকে উঠেছিলাম। ভাবিনি এই শান্ত মেয়েটার মগজে এত কুটিল চাল লুকিয়েছিল। অপরাধীর কোনো নির্দিষ্ট চেহারা হয় না বিক্রমজিৎ বাবু। মানুষের মনের ভেতরের ক্ষোভ আর লোভ যখন সীমা ছাড়িয়ে যায় না, তখন সে নিজেকে বাঁচাতে যে কোনো স্তরে নামতে পারে। দেবযানী ভেবেছিল সুরঞ্জন আর আপনাকে একসাথে জড়িয়ে দিলে ওনার দিকে সন্দেহের তীর কোনোদিনই আসবে না, কিন্তু ও একটা মস্ত বড় ভুল করে গিয়েছিল। অপরাধ যতই নিখুঁত হোক না কেন, বিজ্ঞানের চোখকে ফাঁকি দেওয়া তো যায় না। এক কোণে দাঁড়িয়ে থাকা বোবা পরিচারক কাঞ্চা এতক্ষণে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। ও ধীর পায়ে এগিয়ে এসে অরুণাভ বাবুকে হাত জোর করে একটা সেলাম ঠুকল। ওনার চোখে তখন কৃতজ্ঞতার আভাস। অরুণাভ এবার জানলার দিকে এগিয়ে গেল। জানলার দিকে এগিয়ে গিয়ে পেছনে ফিরে বিক্রমজিৎ বাবুকে বলল, চলুন বিক্রমজিৎ বাবু, রাত তো অনেক হলো, হ্যাঁ ঘুমিয়ে পড়ি, কাল তো আবার বাড়ি ফিরতে হবে।